আমি ফাইলে যে নিউয়ে যে এখান থেকে করতে পারি, এই যে ফাইলে যে নিউ যে এখান থেকে করতে পারি, অথবা এইখান থেকে ডিরেক্ট নিউ ফাইলে যেতে পারি। আবার আমাদের যদি প্রিভিয়াস কোনো কাজ থাকে সেক্ষেত্রে আমরা ওপেনে যেতে পারি, যাওয়ার পরে এখান থেকে আমরা সেই ডিরেক্ট সেই কাজকে ওপেন করতে পারি। ওকে, অথবা এখানকার যে কোনো ফাইল আমরা নিয়ে কাজ শুরু করতে পারি। তো আমি এটা করতেছি না, তো আমি এখানে নিউ ফাইলে গেলাম। এদিকে আপাতত আপনাদের খেয়াল করার দরকার নাই। আমি নিউ ফাইলে গেলাম, যাওয়ার পরে এই ধরনের একটা ইন্টারফেস সামনে আসছে। কি লেখা আসছে উপরে? নিউ ডকুমেন্ট। হ্যাঁ, এখানে দেখেন রিসেন্ট আছে, সেভড আছে, মোবাইল, ওয়েব, প্রিন্ট, ফিল্ম অ্যান্ড ভিডিও, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, অনেকগুলো অপশনস আছে না? এখন আপনারা কিসের কাজ করবেন? ম্যাক্সিমামে প্রিন্টের কাজ হয়, তাই না? তো আমরা যাই প্রিন্টের মধ্যে। প্রিন্টের মধ্যে যাওয়ার পরে এখানে অনেকগুলো পেজ সেট আপ আছে। দেখেন লেটার সাইজ আছে, A4 আছে, এই যে প্রিন্ট লার্জ, লিগাল, তারপর হচ্ছে A3, B4, B5, অনেক ধরনের পেজ সেট আপ এখানে আছে। এখন কথা হলো যে সব সময় যে আপনাদের এর ভেতরেই কোনো একটা কাজ আসবে হাতে, বিষয়টা তো এরকম না। আপনাকে একজন একটা ব্যানার ডিজাইন করতে বললো, সে ব্যানারের সাইজ অন্যরকম হতে পারে না? পারে। সো সেই ক্ষেত্রে আপনারা কাস্টম করে নেবেন। কীভাবে কাস্টম করে নেবেন? ডান সাইডে দেখবেন কিছু ভ্যালু লেখার জন্য কিছু জায়গা আছে। ডান সাইডে খেয়াল করেন স্ক্রিনে। আচ্ছা, প্রথমে কি আছে? উইথ, মানে প্রস্থ। আপনি যে আর্টবোর্ডটা নেবেন, মানে যেখানে আপনি কাজ করবেন, সেটার প্রস্থ কতটুকু হবে। তো এটা আছে পয়েন্টে আছে, আমরা সাধারণত ইঞ্চিতে কাজ করি, ইঞ্চি করে নেবেন। নেওয়ার পরে প্রস্থ আছে 8.5 ইঞ্চ। আচ্ছা, আমি মনে করেন রাখলাম 10 ইঞ্চ, 10 ইঞ্চ রাখলাম। হাইট মানে উচ্চতা কতটুকু রাখবো, এটাও মনে করেন আমি 10 ইঞ্চ রাখলাম, 10 ইঞ্চ রাখলাম। আর আর্টবোর্ডের সংখ্যা এগুলো নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করা হবে, যখন পেজ সেটআপ দেখানো হবে, প্রজেক্টে যখন যাবেন তখন। আচ্ছা, এখন এই যে ব্লিড এরিয়া নিয়েও আমি তখন কথা বলবো। হ্যাঁ, এখন কথা বললে মাথার উপর দিয়ে যাবে। এখন কথা হচ্ছে সিএমওয়াইকে কালার মোড এবং আরজিবি কালার মোড আমরা কোনটা রাখবো। আপনাদের এখানে শোনেন, আপনাদের এখানে হচ্ছে ইলাস্ট্রেটর সম্পর্কে ধারণা দেওয়ার পরে আমি কালারের ক্লাসটা নিব। সো এখন এই সম্পর্কে আমি বিস্তারিত বলছি না, বাট এতটুকু বলে রাখি যে প্রিন্টের ক্ষেত্রে আমরা যদি প্রিন্টের কাজ করি তাহলে আমাদের কালার থাকবে সিএমওয়াইকে, আর আমরা যদি প্রিন্ট হবে না এমন কোনো কাজ করি তাহলে কালার হবে আরজিবি। ওকে, এখন দেখেন আরজিবি যখন আমি দিছি, এখানে একটা ওয়ার্নিং সাইন দিছে, তাই না? কেন ওয়ার্নিং সাইন দিছে? কারণ হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, যখন আরজিবি দিলাম তখন এখানে ওয়ার্নিং দিচ্ছে। কেন ওয়ার্নিং দিচ্ছে? ইলাস্ট্রেটর মূলত প্রিন্টের জন্য ডেডিকেটেড সফটওয়্যার। আপনার যত প্রিন্টিং প্রেস আছে বা বিভিন্ন দোকান আছে, সেখানে দেখবেন প্রিন্টের জন্য যে যে ফাইলগুলো রেডি করা হয়, লাইক বিজনেস কার্ড, ফ্লায়ার, ম্যাক্সিমাম কিসে করা হয়? ইলাস্ট্রেটরে করা হয়। ওকে, সো এই কারণে যেহেতু আর আমাদের এখানে সেট করা আছে কি প্রিন্ট, তাই না? তা আমরা ওকে কমান্ড দিয়ে দিয়েছি যে এই কাজটা কিন্তু আমরা প্রিন্টের জন্য করতেছি। সো ও আরজিবি দেওয়ার পরই আমাকে ওয়ার্নিং দিচ্ছে যে তুমি কি শিওর। ওকে, এখন এইখানে আসেন, দেখেন এই যে রেজুলেশনে এখন চলে আসছে কত? 300 পিপিআই। ওকে, 300 পিপিআই আমরা কখন রাখি? যখন কোনো কাজ আমরা প্রিন্টের জন্য করি তখন আমরা এটাকে হাই রেজুলেশন রাখি। হাই রেজুলেশন মানে 300 পিপিআই। বাট যদি আমরা এটা সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য করতাম বা এই ধরনের কোনো কাজ যেটা আমাদের প্রিন্ট হবে না, জাস্ট স্ক্রিনে প্রদর্শিত হবে, সেক্ষেত্রে আমরা 72 দিয়ে কাজ করতে পারি। বাট সাধারণত 300 পিপিআই রাখা হয়। ওকে, 72 নিয়ে আলোচনা করা হবে যখন ফটোশপ শুরু করা হবে তখন। ওকে, এটা ডিফল্টই রাখবেন। রাখার পরে আমরা ক্রিয়েট করলাম, এই ধরনের এই যে ইন্টারফেসটা সামনে চলে আসছে। এখন আমরা মূল ইলাস্ট্রেটরের মূল যে ইন্টারফেসটা সেখানে চলে আসছি। প্রচুর ইনফরমেশন আছে না এখানে।
প্রচুর অপশনস দেখা যাচ্ছে না? হ্যাঁ। এখন খাতা কলম বের করেন, এবার লেখেন সবার উপরে এই যে বারটা দেখতে পাচ্ছেন, এই বারের নাম কি? যারা আগে গ্রাফিক্সের কোর্স করছেন তারা বলেন এটা কি বার? জি, গুড, এটা হচ্ছে মেনু বার। লিখেন এই যে সবার উপরে যে বারটা আছে এটা হচ্ছে মেনু বার। এইগুলোর নাম কেন লেখাচ্ছি এটা একটু পরে বুঝতে পারবেন, যেগুলোর নামটা জানা কেন জরুরি। আচ্ছা, এটা হচ্ছে মেনু বার। এখন এই যে মেনুর উপরে যদি আমি ক্লিক করি, এই ফাইলের উপরে আমি ক্লিক করলাম, আরো কিছু অপশন খুলে গেছে না? বা এডিটের উপরে ক্লিক করলাম, আরো কিছু অপশন খুলে গেছে। এগুলোকে বলা হয় সাব মেনু। ওকে, সাব মেনু। এখন দেখেন মেনু বারের ঠিক নিচে যে বারটা আছে, এই বারটার নাম তাহলে কি? যিনি মেনু বার বলছিলেন তিনি বলেন। জি, হ্যাঁ, না, এটা হচ্ছে কন্ট্রোল বার। লেখেন এটা হচ্ছে কন্ট্রোল বার, কন্ট্রোল বার। কন্ট্রোল বারের কাজটা দেখেন, মেনু বারে তো সব মেনু, বিভিন্ন ধরনের মেনু আছে এখানে, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে দেখব। বাট কন্ট্রোল বারের কাজ হচ্ছে যদি আমি কোনো একটা বিষয় নিয়ে কাজ করি, এর সমস্ত ইনফরমেশন এগুলো সব কিছু আমাদের কন্ট্রোল বারে দেখা যায়। ওকে, বা কন্ট্রোল বার থেকে আমরা এটার পরিবর্তন করতে পারি কিছু কিছু বিষয়। দেখছেন কন্ট্রোল বার পর্যন্ত, তাই না? তাহলে বাম পাশের এই যেটা, এটাকে কি বলা হয়? এই তো, খুবই চমৎকার, এটাকে বলা হয় টুল বার, তাই না? বুঝতে পারছেন? আচ্ছা, টুল বারে দেখেন অনেক ধরনের টুলস এখানে আছে। আমরা এর প্রত্যেকটা ব্যবহার করে কাজ করব এবং প্রত্যেকটার ব্যবহার আমরা জানবো। ওকে, সেটা একটু পরে। তাহলে মোটামুটি মেনু বার গেল, কন্ট্রোল বার গেল, টুল বার গেল। তাহলে ডান পাশের এই যে জিনিসটা, এটাকে কি বলা হবে? হ্যাঁ, কারোর কোনো আইডিয়া আছে? এটাকে বলা হয় ফ্লোটিং প্যানেল। এটাকে বলা হয় ফ্লোটিং প্যানেল। ফ্লোটিং প্যানেল, জি। ফ্লোটিং মানে ভাসমান, ফ্লোটিং, ফ্লোটিং। FLOTING, ফ্লোটিং। হ্যাঁ, তাই নাকি FLOAT? যা হোক, ফ্লোটিং বার, ফ্লোটিং বার। ফ্লোটিং বারের কাজটা কি দেখেন, আমরা যখন কোনো একটা নির্দিষ্ট বিষয় নিয়ে কাজ করব, দেখেন এর সমস্ত কিছুর চেঞ্জেস, এডিট, যা কিছুর প্রয়োজন হবে সবকিছু আমরা করি ফ্লোটিং প্যানেল থেকে। এটাকে ফ্লোটিং বার না, কিন্তু ফ্লোটিং প্যানেল, ফ্লোটিং প্যানেল থেকে করি। ইভেন সেটা টেক্সট লিখলে টেক্সটের সাইজ চেঞ্জ বা কালার চেঞ্জ, যা কিছু বলেন, ম্যাক্সিমাম কাজ সব কিছুই হয় আমার ফ্লোটিং প্যানেল থেকে। ওকে, এখন আমি
আমার ইলাস্ট্রেটর এরকম হয়ে গেছে। ওকে, হ্যাঁ কোন জায়গা থেকে কাটবো? কোথায়? আপনি যেখান থেকে কাটলেন না একেবারে সরে আনার পরে কাটলেন। হ্যাঁ হ্যাঁ, ওখানেই ক্রস চিহ্ন। আচ্ছা, তাহলে আমার ভুল হয়েছে। না ভুল না। আচ্ছা শোনেন শোনেন, আপনাদের ক্লাস আমি যেহেতু আগে নিই না, এই জন্য কিছু কথা বলার সুযোগ হয় নাই। কখনোই প্রথম থেকে শর্টকাটের কথা চিন্তা করবেন না, ওকে? তাহলে কাজ শিখতে পারবেন না, বুঝতে পারছেন? কারণ শর্টকাট কিন্তু আমাদের খুব একটা বেশি দিন মনে থাকে না, বুঝতে পারছেন? আমি এই বিস্তারিত থিওরি নিয়ে এই যে লেখাচ্ছি কেন, আমি তো ডিরেক্ট বলে দিতে পারতাম যে এটা মেনু বার, এটা কন্ট্রোল বার, এটা টুল বার, এটা ফ্লোটিং প্যানেল, ব্যাস শেষ। আপনি আমি শুধু বললাম যে আপনি গুড, প্যানেল থেকে বুঝতে যেখানে পারছি। সরে আনলেন ওখানে ক্রস করে গুছায় দিয়ে ওই দিকে আনতে হবে, সেটা আমাদেরকে দেখাতে হবে। আচ্ছা দেখেন, আমি ওগুলো দেখাবো, আমি ওটা সরাই আনছি আপনাদের মানে দেখানোর জন্য সরাই আনছি, বিষয়টা এরকম না। আমি আনছি যে আমার ইন্টারফেসটা এখন এইরকম আছে, হইতে পারে না এরকম ইন্টারফেস। এই ইন্টারফেস আসার পরে আমি চিন্তা করতেছি যে দেখেন, আমার টুল বার নেই, আমি কাজ করবো কি দিয়ে? আমার ফ্লোটিং প্যানেল নেই, আমার কন্ট্রোল বার নাই, কিচ্ছুই নাই। যদি এইরকম কোনো সিচুয়েশন তৈরি হয়, আমাদের যা কিছু আমরা খুঁজে পাবো না, লিখেন, আমরা ইলাস্ট্রেটরে যা কিছু খুঁজে পাবো না, যা কিছু খুঁজে পাবো না সেটা আমরা খুঁজবো উইন্ডোতে। এখানে কেউ উইন্ডোজ লিখবেন না, উইন্ডোতে মানে খুঁজে পাবো, উইন্ডো। জি, মেনু বারে যে উইন্ডোটা আছে, উইন্ডোর পাশে ব্র্যাকেটে ছোট করে লিখে রাখেন মেনু বার, মানে মেনু বারের ভেতরে আছে উইন্ডোটা। ওকে, উইন্ডোতে খুঁজে পাবো। এখন দেখেন, এইবার আসি যে নামগুলো জানা কেন জরুরি। উইন্ডোতে গেলাম, আমার প্রথমে কি গায়েব হয়েছিল? টুলবার গায়েব হয়েছিল, তাই না? এর ভেতরে টুলবার দেখেন তো আছে কিনা, এই যে আছে না টুলবার। টুলবার আসার পরে এখানে দেখেন অনেকে টুলবার এই অবস্থায় থাকবে, এরকম আসলো। আমি এটা টেনে নিয়ে এই সাইডে যে ব্লু কালার আসছে আমি ছেড়ে দিলাম, এখানে চলে আসছে। নিউ টুলবার মানে আপনি আমি বেসিকে গেছি। এখন অনেকের টুলবার এরকম থাকবে, বাট আমার তো আরো অনেক বেশি টুলসের প্রয়োজন এখানে, তাই না? তাহলে সেই টুলসগুলো আমরা কিভাবে নিয়ে আসবো? উইন্ডোতে যান, টুল বারে যান অ্যান্ড অ্যাডভান্সে যান, দেখেন অনেক চলে আসছে, তাই না? বোঝা গেছে? অনেকের টুলবার এরকম থাকতে পারে, এরকম লম্বা লম্বি। তারা এই যে উপরে যে অ্যারো চিহ্নটা আছে, অ্যারো চিহ্নতে ক্লিক করলে এভাবে ডাবল হয়ে যাবে। ওকে, আচ্ছা। আর আমাদের কি ছিল না? কন্ট্রোল বার, তাই না? দেখেন এই যে কন্ট্রোল, ক্লিক করলাম, এই যে। এখন এইটাকে যদি আপনারা জানতেন যে ইনফো বার বা ইনফরমেশন বার হিসাবে যদি জানতেন, সারাদিনেও কি খুঁজে পাবেন এটা? তাহলে নাম জানা জরুরি না? বুঝতে পারছেন? আর ফ্লোটিং প্যানেলটা কিভাবে আসে সেটা আমরা একটু পরে দেখাচ্ছি। ফ্লোটিং প্যানেল মানে এখানে দেখেন উইন্ডোতে যতগুলো কাজ আছে না, প্রত্যেকটাই যদি আমি ক্লিক করি এ পাশেও যুক্ত হবে। দেখেন আমি টাইপটা নিয়ে আসি, আপাতত টাইপে যে ক্যারেক্টারটা নিয়ে আসলাম, এই যে চলে আসছে। কি করলাম? এই যে সাইডে এনে যুক্ত করে দিলাম। ওকে, আচ্ছা দেখেন যে যেটুকু বলছে এটুকু লিখছেন। তাহলে এই যে বারটা, এটার নাম কি?
আমার মাউসের কার্সার যেখানে আছে কন্ট্রোল বার, এটা ফ্লোটিং প্যানেল। আচ্ছা, এটা টুল বার। আচ্ছা, এই যে মেনু বারে ক্লিক করলে যেটা ওপেন হচ্ছে এটা সাব মেনু। ওকে, এখন আমরা আসি টুলসের ব্যবহারে। প্রথমটা এখানে লেখা আছে সিলেকশন টুল, তাই না? ফটোশপে এই একই টুলসকে আপনারা চিনবেন মুভ টুল হিসাবে। লিখেন সিলেকশন টুল, সিলেকশন টুল। জি, সিলেকশন টুলের কাজ কি? এটা দিয়ে আমরা কোনো একটা নির্দিষ্ট বিষয়বস্তুকে ধরে নাড়াচাড়া করতে পারি। যেমন আমি এখানে একটা বৃত্ত আঁকলাম, সরি একটা চতুর্ভুজ আঁকলাম, এটাকে ধরে টেনে নাড়াচাড়া করা যায় এই সিলেকশন টুল দিয়ে। ওকে, বা এটাকে ক্লিক করে সিলেক্ট করা যায়। ওকে, কোনো এর ইফেক্ট পরিবর্তনের জন্য এটাকে সিলেক্ট করা যায় ক্লিক করে, জাস্ট। ক্লিয়ার? ওকে, এরপরে আসে ডিরেক্ট সিলেকশন টুল। ওর ডান পাশে সিলেকশন টুলের ডান পাশে ডিরেক্ট সিলেকশন টুল। লেখেন সবাই ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে ও অ্যাঙ্কার পয়েন্টকে ধরে। অ্যাঙ্কার পয়েন্ট কোনটা? এর এই দেখেন, এই যে এটাতে ক্লিক করার পরে এই কোনায় যে হোয়াইট বৃত্ত দেখতে পাচ্ছেন, এই যে এইগুলোকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। এবং এই অ্যাঙ্কর পয়েন্টকে ধরে, দেখেন একটা একটা অ্যাঙ্কর পয়েন্টকে ধরতে পারে, ধরে একদিকে টেনে নিতে পারে। বুঝতে পারছেন? আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে দেখছেন না অ্যাঙ্কর পয়েন্টের কাজ? এডিট পয়েন্ট দেখছেন না? তাহলে তো আপনাদের কাছে অ্যাঙ্কর পয়েন্ট পরিচিত থাকার কথা। লিখছেন যে ডিরেক্ট সিলেকশন টুল কি করে তাহলে? জি, আর এর ভেতরে আরো কিছু টুলস আছে ডিরেক্ট সিলেকশনের ভেতরে, গ্রুপ সিলেকশন টুল। এগুলা আমরা বিস্তারিত ব্যবহার যখন কাজের সময় তখন জানবো। ওকে, আচ্ছা, এরপর আসি ম্যাজিক অন টুল। এইটাকে বলা হয় ম্যাজিক অন টুল। ওকে, ম্যাজিক অন, ম্যাজিক অন। এই যে দেখেন এখানে লেখা আসছে ম্যাজিক অন, WAND, অন, ম্যাজিক অন টুল। ওকে, ম্যাজিক অন টুলের কাজ হচ্ছে, কাজের ক্ষেত্রে লিখে রাখেন যে ও একটা নির্দিষ্ট কালারকে ধরে, নির্দিষ্ট কালারকে ধরে ফেলে। সেটা কিভাবে হয় দেখেন, আমি এখানে তিনটা শেপ ড্র করছি। আমি এখানে মোট তিনটা শেপ ড্র করছি, দুইটা করছি হোয়াইট কালারের, একটা করছি গ্রিনের, তাই না? এখন যদি আমি হোয়াইটের উপরে ক্লিক করি, এই যে ম্যাজিক অন টুল নিয়ে হোয়াইটের উপর যদি ক্লিক করি, দেখেন আমার দুইটা হোয়াইট কালারে সিলেক্ট হয়ে গেছে, বাট আমার গ্রিনটা কি সিলেক্ট হয়েছে? হয় না। আবার যদি আমি গ্রিনে ক্লিক করতাম, শুধু গ্রিনটা সিলেক্ট হয়েছে, একটা হোয়াইটও সিলেক্ট হয় নাই। সো আমাদের ম্যাজিক অন টুল তাহলে কি করতেছে? একটা নির্দিষ্ট কালারকে, কালারের রেঞ্জকে ধরে ফেলতেছে। ওকে, ওকে, তারপর আছে, তারপর লেখেন ল্যাসো টুল। ল্যাসো, ল্যাসো টুলের ইলাস্ট্রেটরে খুব একটা বেশি ব্যবহার নেই, সামান্য কিছু ব্যবহার দেখানো হবে, বাট ল্যাসো টুলটা মানে মাস আকারে ব্যবহার হয় ফটোশপে। লেখেন ল্যাসো টুল, ল্যাসো, LASSO, ল্যাসো টুল। ল্যাসো টুলটা কি করে? ও নির্দিষ্ট এরিয়াকে সিলেক্ট করে। যেমন দেখেন আমি ল্যাসো টুলে যাওয়ার পরে এইভাবে টেনে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কি করছে, ওই এই দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে ধরছে। এই পাশে কোনো একটা নির্দিষ্ট এরিয়াকে, আমি যে এরিয়া বরাবর ড্র করব সেই ড্র করা এরিয়া বরাবর সিলেক্ট করবে ও। যেমন আমি যদি সিলেকশন টুল দিয়ে এটা ধরতে যাই,
পুরোটা একবারে সিলেক্ট হচ্ছে, তাই না? বাট যদি ল্যাসো টুল দিয়ে ধরতে যাইতাম, মনে করেন আমি এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট এভাবে ধরলাম, এখন সরি এই দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে ধরলাম, ধরার পরে দেখেন সরি দেখছেন আমার এক পাশ ফিক্সড হয়ে গেছে না, আর এক পাশ নড়াচড়া করতেছে, তার মানে ও ওই দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে ধরে ফেলছিল। বুঝতে পারছেন? তাহলে ল্যাসো টুল কি করে, একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে যতগুলো অ্যাঙ্কর পয়েন্ট আছে আমি চাই যে এরিয়াটাকে ড্র করে দিব, ড্র করা এরিয়া বরাবর সিলেক্ট করবে। ওকে, বোঝেন নাই? হ্যাঁ 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 আমরা যদি দেখেন, আমরা যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কি বলছিলাম অ্যাঙ্কর পয়েন্ট ধরা যায়, তাহলে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি ধরতে যাইতাম প্রত্যেকটা আলাদা আলাদাভাবে ক্লিক করা লাগতো। এই যে এটা সিলেক্ট করলাম, শিফট ধরে আর একটা সিলেক্ট করলে এইটাও সিলেক্ট হলো। বাট সেক্ষেত্রে ল্যাসো টুলটা কি করে, এভাবে টেনে আমরা ড্র করে দিতে পারি, এভাবে টেনে আমরা ড্র করে দিতে পারি। ওকে, আচ্ছা, এরপরে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ টুল পেন টুলে। জি, পেন টুল হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টুল। ওকে, কিভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ টুল? আমি একটা কাজ করব, সেই কাজের ক্ষেত্রে আমার এখানে কিছু ফিক্সড কিছু আছে, একটা হচ্ছে রেক্টেঙ্গেল আছে, একটা হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গেল আছে, মানে এই যে কর্নারটা কর্নারটা একটু রাউন্ড হয়ে আসবে, এরকম রেক্টেঙ্গেল আছে, এখানে ইলিপ আছে মানে বৃত্ত হবে, এখানে পলিগন আছে, স্টার আছে, এইগুলো আছে। বাট এর বাইরে আমাদের কিছু প্রয়োজন হইতে পারে না? একটা ডিজাইনে এর আরো অনেক ধরনের শেপ ব্যবহার করা হয়, তাই না? সেই শেপগুলোকে আমাদের ইচ্ছা মতো আমরা ড্র করতে পারি পেন টুল দিয়ে। কিভাবে দেখেন, আমরা পেন টুল সিলেক্ট করার পরে কোনো একটা অংশ যখন একটা ক্লিক করব, ক্লিক করলে একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়ে গেছে, এর সঙ্গে এখন একটা দাগ ঘুরতেছে, দেখেন, দেখছেন? খেয়াল করছেন সবাই? আর একটা ক্লিক করলাম, এই বরাবর একটা স্ট্রোক চলে আসছে, দেখেন, ক্লিক করলাম, আবার যেখান থেকে শুরু করছিলাম সেখানে এনে শেষ হবে। ওই যে মাউস কার্সারের নিচে দেখেন একটা শূন্যের একটা চিহ্ন আছে, ক্লিক করলে শেষ হয়ে গেল। সরি, এখন এই ধরনের কোনো শেপ কি আমি এখান থেকে বাই ডিফল্ট তৈরি করতে পারতাম? পারতাম না। এখন সামটাইমস আপনাদের প্রয়োজন হতে পারে, আচ্ছা এটা পরে দেখাচ্ছি। পেন টুলের ভেতরে দেখেন আরো কিছু আছে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে এবং অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে। এগুলোর ব্যবহার আমরা কাজের সময় দেখব। আপাতত একটা সারফেস নলেজ নিয়ে রাখেন। হ্যাঁ, তাহলে আমাদের পেন টুলের কাজ কি বললাম, যে কাস্টম কোনো শেপ ডিজাইন করার ক্ষেত্রে পেন টুল ব্যবহার করা হয়। ওকে, লিখে রাখেন, লিখে রাখতে পারেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, অফিসে ক্লাস। ও আচ্ছা আচ্ছা, মানে
আছে ইনশাআল্লাহ। তো তুই এখন কোনে? আচ্ছা ঠিক আছে, তো ওই জমা দিয়েছে কাদের কাছে নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে তা আমি ভাই ক্লাস হচ্ছিস? তাহলে আমরা পেন টুল কি কি দেখলাম? একটা কাস্টম শেপ ডিজাইন করার জন্য পেন টুল ব্যবহার করা হয়, তাই না? তারপরে দেখেন, এটা হচ্ছে কার্ভেচার টুল। কার্ভেচার টুলের কাজ কি? আমরা পেন টুলের মতোই কাজ করে, বাট পেন টুলে যে দাগগুলোকে সোজা নিয়ে গেছে, এ ওই দাগগুলোকে বাঁকা নিয়ে যায়। দেখেন আমি ক্লিক করলাম, অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়েছে একটা, আর একটা ক্লিক করলাম, এখন কিছু বোঝা যাচ্ছে না, তাই না? মনে হচ্ছে যে পেন টুলের মতোই কাজ করতেছে। বাট যখন আপনি এই পয়েন্টারটাকে সরাই একটু নিয়ে আসবেন, দেখেন, দেখছেন বাঁকা হয়েছে না? এই যে দেখেন, ও কোনো স্ট্রেট লাইন ড্র করবে না, ওকে? মানে কোনো কর্নার তৈরি করবে না। জি, কার্ভেচার পেন টুল কি করবে না? স্ট্রেট লাইন ফলো করবে, কোনো কর্নার তৈরি করবে না, ওকে? তারপরে আসে যে কার্ভেচার। কার্ভেচার ভাই, এই ভাগ করে নেয়া এই জিনিসটা তো এ তো 2 ল্যাবের একবারে টাইম লস হচ্ছে না? ওদের শেষ হইলে বলি আমি। তা আমার হচ্ছে আজকে স্টুডেন্ট আছে 19 জন। আসসালামু আলাইকুম। এই তো আলহামদুলিল্লাহ, কেমন আছেন? ও আচ্ছা ঠিক আছে, আমি হোয়াটসঅ্যাপে দিচ্ছি তাহলে। না, এই নাম্বারে যে হোয়াটসঅ্যাপ আছে সেই নাম্বারে কি দিব? ওকে ঠিক আছে। আচ্ছা, আপনাদের নাস্তার ব্রেকে চলে যান আপনারা, ব্রেকফাস্টটা সেরে নেন, হ্যাঁ, তারপরে আসেন। আচ্ছা, তাহলে আমরা ছিলাম কোথায়? কার্ভেচার। কার্ভেচার টুলে, তাই না? কার্ভেচার টুলের কি কাজ দেখলাম আমরা? ও কোনো কর্নার তৈরি করে না এবং প্রত্যেকটা দাগকে কার্ভ করে, তাই না? আচ্ছা, এরপরে আছে যেটা, সেটা হচ্ছে টাইপ টুল। হ্যাঁ, টাইপ টুল মানে লেখার জন্য। এইভাবে আমরা টাইপ টুলকে সিলেক্ট করলাম, জাস্ট যে কোনো একটা জায়গায় ক্লিক করলাম, ক্লিক করলে আমার লেখা শুরু। আবার আমরা কি করতে পারি, এবার টেনে টেক্সট বক্সও নিতে পারি। হ্যাঁ, কিন্তু সাধারণত আমরা যে ক্লিক করে লেখাটা এটাই করব। টেক্সট বক্স কোন কোন ক্ষেত্রে নেওয়া যায় সেটা আমি দেখাই দিব। হ্যাঁ, তো টাইপ টুলের ভেতরে আরো কিছু হচ্ছে মানে টুল আছে, দেখেন, এরিয়া টাইপ টুল আছে, টাইপ মানে পাথ টুল আছে, এরকম অনেক ধরনের আছে। যেমন
এই যেমন দেখেন এটা পাথ টুল, টাইপ মানে পাথ টুল মানে হচ্ছে যে স্ট্রোকটা আছে স্ট্রোক বরাবর লেখার জন্য। এটা খুব একটা বেশি প্রয়োজন হয় না, বাট আপনাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে মেইন কথা এই টাইপ টুলটা। হ্যাঁ জি, বাদ বাকিগুলো কিছু কিছু বিশেষ ক্ষেত্রে প্রয়োজন হয়, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রয়োজন হবে না। ওকে, আচ্ছা। টাইপ টুলের পরে আছে লাইন সেগমেন্ট টুল। আপনারা কি লিখতেছেন না কেউ, তাই তো? লাইন সেগমেন্ট টুলটা কি? কোন একটা লাইন ড্র করে। দেখেন আমি জাস্ট ক্লিক করে টেনে ধরে নিয়ে আসছি, যদি শিফট ধরি তাহলে সোজা সোজা বরাবর যাবে, আর শিফট ছেড়ে দিলে আমি যেদিকে ইচ্ছা নিতে পারি। হ্যাঁ আচ্ছা, লাইন সেগমেন্ট টুলের পরে এই যে রেক্ট্যাঙ্গেল টুল, এটা তো দেখাইলাম প্রথম থেকেই দেখতেছেন। রেক্ট্যাঙ্গেল টুল মানে এই টুল সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি কোথাও ড্র করি রেক্ট্যাঙ্গেল হবে, যদি শিফট ধরে ড্র করি তাহলে বর্গাকারে বৃদ্ধি পাবে, বর্গাকারে। ওকে, এর ভেতরে আরো কিছু আছে, ইলিপ আছে দেখেন, এমনি টানলে এরকম এরকম শেপ হবে, বাট যদি শিফট ধরে ড্র করি পুরোপুরি বৃত্তাকার হবে। ওকে, পলিগনের ক্ষেত্রে দেখেন, এদিকে খেয়াল করেন, পলিগন টুলের ক্ষেত্রে দেখেন এই যে কয়টা দাগ আছে এখানে দেখেন তো, 6টা, তাই না? এই দাগ সংখ্যাকে আমরা বৃদ্ধি করতে পারি। আমরা এইভাবে মাউসের ক্লিক কিন্তু আমি ছাড়ি নাই, এই যে দেখছেন মাউসের ক্লিক কিন্তু ছাড়ি নাই। এই অবস্থায় আপ অ্যারো প্রেস করলে দাগ সংখ্যা বাড়বে, ডাউন অ্যারো প্রেস করলে দাগ সংখ্যা কমবে। ক্লিয়ার? আচ্ছা, তারপর আসে ব্রাশ টুল, এই যে পেইন্ট ব্রাশ। এবার যদি কোনো কিছু ড্র করার প্রয়োজন হয়, খুব একটা বেশি এখানে প্রয়োজন হবে না, ব্রাশ টুলের বেশি প্রয়োজন ফটোশপে, এই জন্য ব্রাশ টুলটা খুব একটা বেশি দেখালাম না। হ্যাঁ, এরপরে আছে শেপার টুল। শেপার টুলটা খুব একটা বেশি প্রয়োজন নাই, যতটুকু প্রয়োজন ওটা দেখাই দিবানি। ইরেজার টুলটাও খুব একটা বেশি প্রয়োজন নাই। সিজার টুল এবং নাইফ টুলটা কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন হয়। দেখেন সিজার টুল কেমন কাজ করে, এই যে আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, দেখেন তো, এখন দেখেন এটা আলাদা হয়ে গেছে, দেখছেন? এটা হচ্ছে সিজার টুল। এই যে আপনার ইরেজার টুলের ভেতরে থাকে সিজার টুল। হ্যাঁ, আর নাইফ টুলের কাজটা দেখেন, এই যে টেনে নিয়ে আসলাম, এই বরাবর কেটে গেছে। তাহলে সিজার এবং নাইফ দুটোই তো কাটতেছে, পার্থক্যটা কি? পার্থক্য হলো সিজারে যদি কাটে তাহলে ও কোনো সেই কাটার জায়গায় কোনো স্ট্রোক রাখে না। দেখেন এই সব জায়গায় ব্ল্যাক একটা স্ট্রোক আছে, তাই না? বাট এখানে কি আছে? নাই, কারণ এটা আমি সিজার দিয়ে কাটছিলাম তাই। আর হচ্ছে নাইফ দিয়ে কাটলে ওই স্ট্রোকটাকে রাখে। এই হলো তখন। আর এদিকে আছে রোটেট টুল, এটা হচ্ছে আপনি এই টুল দিয়েও ব্যবহার করেও কাজ করতে পারেন, বা আরো অপশন আছে সেগুলো দেখানো হবে। আর এর ভিতরে কাজে লাগতে পারে আপনাদের, সবচেয়ে কাজে লাগবে শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুল কি করে দেখেন, আপনারা কিন্তু ওই শেপ বিল্ডারের কাজ পাওয়ার পয়েন্টে দেখে আসছেন। মনে করেন আমি এই দুইটা শেপকে ধরলাম, ধরার পর আমি চাচ্ছি যে এইগুলো সব এক হয়ে যাবে। শেপ বিল্ডারে যান, এখন মাউস কার্সারের সাইডে কি প্লাস চিহ্ন আসছে না একটা? আচ্ছা, এখন যদি আমি টেনে দিই দেখেন এটা এক হয়ে গেছে, এখন এটা একটা সিঙ্গেল শেপ হয়ে গেছে। কন্ট্রোল জেড দিলাম, যদি আমি অলটা প্রেস করে ধরি মাউস কার্সারের নিচে দেখেন মাইনাস চিহ্ন আসছে, তাই না? এখন যে অংশ আমি ক্লিক করব সেই অংশ ডিলিট হবে। ওকে, তাহলে শেপ বিল্ডার টুল ব্যবহার করা হয় বিভিন্ন শেপ তৈরি করার ক্ষেত্রে। ওকে, জি। আর বাদ বাকি যেগুলো আছে গ্রেডিয়েন্ট আছে আর মেশ আছে। মেশটা পরে দেখাবো। গ্রেডিয়েন্টটা হচ্ছে কোনো জায়গায় গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাইয়ের জন্য গ্রেডিয়েন্ট টুল ব্যবহার করা হয়, সেটা দেখাই দেওয়া হবে যখন কাজের সময় তখন। আর আই ড্রপার টুলটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে ও কালারকে স্পিক করে।
যেমন আমি এই ছবিটাকে নিয়ে আসলাম, আমি চাচ্ছি যে এই শেপে এই ছবি থেকে কোনো একটা কালার আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি, তখন আই ড্রপার টুল দিয়ে যে অংশে আপনি ক্লিক করবেন সেই অংশের কালার অ্যাপ্লাই হবে। ওকে, বুঝতে পারছেন? এই হলো টুলসের পরিচিতি। জি, তাহলে আপনারা সবাই ইলাস্ট্রেটরটা এখন ওপেন করবেন, ওপেন করে এই টুলসগুলো দেখেন ব্যবহার করতে পারেন কিনা, বা হচ্ছে কোনো জায়গায় কোনো অবস্ট্রাকল পড়লে আমাকে ডাকবেন। তারপর আমরা একটু পরে মেইন কাজে যাব। দেখেন আপনাদের অনেকের হচ্ছে শেপ নিতে সমস্যা হচ্ছে, তাই না? শেপ নিতে যাদের সমস্যা হচ্ছে তারা দেখেন এই যে টুলগুলো, এখানে যে টুলগুলো আছে এইগুলো সব শেপ। আর আমরা যদি কাস্টম কোনো শেপ নিতে চাই তো সেক্ষেত্রে আমরা পেন টুল দিয়ে ড্র করে নেব। ঠিক আছে, এই শেপ আপনার ডাবল ক্লিক করে সিলেক্ট করার কোনো প্রয়োজন নাই, জাস্ট একটা ক্লিক করবেন, সিলেক্ট হয়ে গেছে। এখন দেখেন মাউসের কার্সারটা প্লাস সাইন হয়ে গেছে, তাই না? যেখান থেকে ক্লিক করে ড্র্যাগ করবেন ও একটা শেপকে ড্র করে দেবে। ওকে, আচ্ছা, কেউ কেউ কাজ করার সময় এমন চালু করে ফেলছেন, এইটা যারা চালু করছেন এইটা দেখবেন যে নাড়াইতেও পারবেন না, বা হচ্ছে এই যে কর্নারে ক্রস চিহ্ন আছে এই ক্রসে ক্লিক করলেও এটা যায় না, তাই না? এটাকে বলা হয় পার্সপেক্টিভ। আপনারা পার্সপেক্টিভের কাজ যদিও দেখবেন না এখানে, বাট এরকম যদি স্ক্রিনে চলে আসে এটা দূর করবেন কিভাবে? আপনারা আবার ওই পার্সপেক্টিভ টুলে যাবেন, যাওয়ার পরে এই যে কর্নারে যে ক্রসটা আছে এখানে এখন ক্লিক করে চলে যাবে। ওকে, চলে গেছে? গুড। আচ্ছা, এখন দেখেন আমি আপনাদের জাস্ট ইন্টারফেসটা সম্পর্কে বললাম, এখন শেপের সম্পর্কে কিছু কথা বলি। আপনারা যখন একটা শেপ নেবেন, আমি একটা শেপ ড্র করলাম, এখানে মনে করেন আমি একটু কালার অ্যাপ্লাই করি, একটু ব্রাইট একটা কালার অ্যাপ্লাই করলাম। এটাকে যদি আমি এই যে শেপটা আমি নিছি, এখানে কয়টা কালার আপনারা দেখতে পাচ্ছেন দেখেন তো? তিনটা। কি কি? আরে সাদা ওটা তো আর্ট বোর্ড বাবা, কালো আর লাল, তাই না? এর বাইরে কোনো কালার তো এখানে নাই। এখন একটা জিনিস দেখেন, এই যে লালটা এইটাকে বলা হয় ফিল কালার। কি গেছে পাওয়ার? এই তো দেখেন এটাকে বলা হয় ফিল কালার। আর এই যে সাইডে যে কালো বর্ডারটা দেখছেন না, এটাকে বলা হয় স্ট্রোক। লিখে নেন, শেপের মধ্যে যে কালার সেটাকে বলা হয় ফিল কালার, আর বর্ডারে যেটা সেটা হচ্ছে স্ট্রোক। ফিল কালার, ফিল ফিল, আর বর্ডারে যেটা সেটা হচ্ছে স্ট্রোক। এই স্ট্রোক সম্পর্কে সবাই খুবই সাবধান থাকবেন। সাবধান থাকবেন এই কারণে বলছি, আমি এখানে স্ট্রোক নিছি কত? 8 পিটি। আচ্ছা দেখেন আমি এই শেপটাকে যদি একটু ছোট করি কি প্রবলেম হয় দেখেন। আমার এখন মনে হচ্ছে স্ট্রোক অনেক বেশি এবং কালার কম হয়ে গেছে, তাই না? ফিল কালার কম হয়ে গেছে। আবার যদি অনেক বড় করি তাহলে স্ট্রোক ছোট হয়ে যাবে। এজন্য আপনারা যখন ডিজাইনে কোনো কাজ করবেন
সাধারণত স্ট্রোকটাকে রাখবেন না, ওকে, লিখে নেন। ডিজাইনের সময় স্ট্রোকটা রাখবেন না যদি কিনা স্ট্রোক ডিজাইনে প্রয়োজন না হয়। ডিজাইনের সময় কোনো শেপে স্ট্রোক রাখবেন না, ওকে। এখন আমরা এটার কালার কিভাবে পরিবর্তন করতে পারি। আমরা যদি প্রত্যেকটা ক্ষেত্রেই দেখেন, আপনারা যে কোনো টুলে যান, সেই টুলে ব্যবহার শেষ হয়ে গেলে আপনারা ফিরে আসবেন সিলেকশন টুলে। যাওয়ার পরে সিলেকশন টুলে যাওয়ার পরে সেই বিষয়টাকে মুভ করতে পারবেন বা যে কোনো কিছু করবেন। বাট এই টুলে আমরা ছিলাম রেক্টেঙ্গেল টুলে, তাই না? একটা রেক্টেঙ্গেল মনে করেন এখানে ড্র করছি। এখন এটাকে মুভ আমি এই টুল দিয়ে আর করতে পারবো না, আমার করতে হবে সিলেকশন টুল দিয়ে, ওকে। সো প্রত্যেকটা টুলের কাজ শেষ হইলে আমার ফিরে যেতে হবে কোথায়? সিলেকশন টুলে। আচ্ছা, এখন দেখেন আমার এখানে আমি কালারটা চেঞ্জ করতে যাচ্ছি। কিভাবে কালার চেঞ্জ করতে পারি? আমরা সিলেকশন টুলে আছি, এখন সিলেকশন টুলে থাকার পরে শেপের উপরে একটা ক্লিক করলাম, এটা সিলেক্ট হয়ে গেছে না? সিলেক্ট হওয়ার পরে দেখেন আমাদের কন্ট্রোল বারে একটু খেয়াল করেন, দুইটা অপশন আছে কালারে, তাই না? প্রথমটা হচ্ছে ফিল কালার, দ্বিতীয়টা স্ট্রোক কালার। আমরা ফিল কালারের ড্রপ ডাউনে যদি ক্লিক করি অনেকগুলো কালারের অপশন সেখানে আছে। অথবা এই যে টুল বারের নিচে দেখছেন একটা ঘর আছে, এইটা হচ্ছে ফিল কালার এবং ব্যাকগ্রাউন্ডে যেটা আছে এটা হচ্ছে স্ট্রোক কালার। দেখেন এখানে আইকন দিয়েই বোঝাই দেওয়া হয়েছে যে স্ট্রোক কোনটা ফিল কোনটা। তো আমি ফিলের উপরে ক্লিক করলাম, এখানে যদি ডাবল ক্লিক করি আমার কালার পিকারটা অন হবে, ওকে। দেখছেন? আপনারা স্ক্রিনের দিকে খেয়াল করেন, এখান থেকে আমি যে কোনো কালার চেঞ্জ করতে পারি, করে ওকে করলে আমার ফিল কালার পরিবর্তন হবে। শুধুমাত্র তাই নয়, এখানে আমরা কালারের কোড ব্যবহার করেও কালার ব্যবহার করতে পারি। যেমন এই ঘরে যদি আমি এই কালারের কোডটা পেস্ট করে দিই, দেখেন আই ড্রপার, আই ড্রপার দিয়েও করা যাবে। আই ড্রপার দিয়ে করতে গেলে আপনার কোন একটা রেফারেন্স লাগবে। যেমন আমি যদি এটাকে এখানে টেনে নিয়ে আসি আর এইটাকে সিলেক্ট করে যদি আই ড্রপার দিয়ে কালার চেঞ্জ করতে চাই, এভাবে করতে পারি আমরা, ওকে। তাহলে ওই যে আপনি যেটা কপি করে আসলে ওরকম নিয়ে যেতে হবে না। আইড্রপের যে টুলটা সেটা কি নিয়ে যেতে হবে না? ওরকম নাই, বুঝলেন? মানে আপনি এটা যদি মিনিমাইজ করেন, মিনিমাইজ না শেপ করলে করে আপনি যেটা কপি করে নিয়ে আসলেন না, কালারের কোড কপি করে নিয়ে আসছিলাম সেটা, এটা এখান থেকে, এইখান থেকে আই ড্রপার দিয়ে আপনি কিভাবে নেবেন? না, আই ড্রপার এখানে কিভাবে আসবে? হ্যাঁ, একটা কাজ করতে পারেন, ওইটা স্ক্রিনশট নিয়ে একটা ছবি আকার এখানে নিয়ে এসে আই ড্রপার দিয়ে তখন নিতে পারেন। আচ্ছা, এখন দেখেন আমি এখানে ফিল কালার অ্যাপ্লাই করছি। ফিল কালার অ্যাপ্লাই করার পরে আমার স্ট্রোক এখানে আছে, স্ট্রোক অ্যাপ্লাই আছে, দেখেন তো না, এই যে দেখেন একটা দাগ চিহ্ন চলে আসছে না, মানে এখানে স্ট্রোক অ্যাপ্লাই নেই। বাট আমরা যদি স্ট্রোক চাই দিতে, দেন স্ট্রোকের সাইজকে বৃদ্ধি করতে গেলে এই যে দেখেন আপ অ্যারোতে ক্লিক করতেছি, এই যে এখানকার ডাউনে ক্লিক করলে স্ট্রোকের সাইজ কমবে, ওকে। বুঝতে পারছেন? এখন কথা হলো যে সবাই টাইপ টুলে যান, টাইপ টুলে যাবেন, যাওয়ার পরে একটা ক্লিক করেন,
স্ক্রিনের উপর একটা ক্লিক করেন। গেছেন? স্ক্রিনের উপর ক্লিক করছেন? করার পরে ক্যাপস লকটা অন করে দেন। হ্যাঁ হ্যাঁ, এবার ওইখানে লেখেন ABCDEFGH, এইচ পর্যন্ত লিখেন সবাই। লিখছেন? ক্যাপস লক অন করে লিখছেন এইচ পর্যন্ত? ওকে, এখন এই যে লেখাটা আমাদের এই পর্যন্ত লেখা হয়ে গেছে। আমি বলছি প্রত্যেকটা টুলের কাজ শেষ হয়ে গেলে কোথায় যাব? সিলেকশন টুলে গেলাম। যাওয়ার পরে দেখেন এখানে একটা বাউন্ডিং বক্স চলে আসছে না? এখন এর কোনো একটা কর্নার ধরে টেনে আমরা এটাকে বড় করতে পারি। আর বড় করার সময় আমরা অবশ্যই শিফট প্রেস করে ধরে রাখবো, তাহলে প্রপোর্শন ঠিক থাকবে। ওকে, বড় করে নেন সবাই। এক মিনিট, এই যে দেখেন আমি লিখছিলাম এইভাবে, তাই না? যখন সিলেকশন টুলে যাওয়ার পরে এটাতে ক্লিক করব, এটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়েছে। এরকম হয়েছে কি না? এই যে বাউন্ডিং বক্সের কর্নারে যখন আমি মাউসের কার্সারটা নিয়ে আসছি, বোথ সাইড অ্যারো দেখা যাচ্ছে, দেখছেন? এখন আপনি এটাকে ক্লিক করে টেনে যেদিকে নিয়ে যাবেন ও বড় হবে, বাট টানার সময় শিফটটা প্রেস করে ধরে রাখবেন, শিফট। ওকে, এখন আমি চাচ্ছি যে এই যে টেক্সটটা আমি লিখলাম, এই টেক্সটের একটু ফন্ট চেঞ্জ করব, একটু বোল্ড করব, কালার চেঞ্জ করব, এই ধরনের বিষয় আমি চাচ্ছি এখান থেকে। সেক্ষেত্রে আমার কি করতে হবে? কালার চেঞ্জ করতে গেলে তো আমি এখান থেকেই করতে পারবো, বাট আমি যদি ফন্ট চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে দেখেন আপনি কন্ট্রোল বার থেকেও করতে পারেন। এখানে দেখেন এই যে ড্রপ ডাউনে ক্লিক করেন, অনেক ধরনের ফন্ট আছে, এখান থেকে করতে পারেন। আবার উইন্ডোতে যাওয়ার পরে টাইপে যাবেন, টাইপের ভেতর থেকে ক্যারেক্টার প্যালেটটা অন করবেন। ওকে, আমি এখানে ফন্ট ব্যবহার করছি ইমপ্যাক্ট। আপনাদের ইলাস্ট্রেটরেও থাকার কথা ফন্টটা, ইমপ্যাক্ট। নেই? দেখেন এখানে সার্চ করেন, এখানে লিখে দেন, এই যে ক্লিক করে ইমপ্যাক্ট লিখে দেন, IMPA, এই যে চলে আসছে, দেখছেন? পারেন নাই কে কে? টেক্সট করেন না, কন্ট্রোল এ দেন, কন্ট্রোল এ দেন, কন্ট্রোল এ দেন, কন্ট্রোল এ ডিলিট করেন, এখন টাইপ করে দেন। জাস্ট একটা ক্লিক করবেন, কোনো জায়গায় টানবেন না। কন্ট্রোল জেড দেন আবার,
সবাই এই পর্যন্ত করতে পারছেন? এখন এখন যে কাজটা করবেন সেটা হলো এই ফন্ট আপনারা যেমন ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে দেখছেন না যে আমরা হচ্ছে এই ফন্ট নিয়ে অনেক চেঞ্জ করতে পারি, ঠিক এখানেও দেখেন। তবে এখানে আরও আমার কাছে বেশি মনে হয় যে আরও বেশি অপশনস আছে। যেমন আমি এই ফন্টের ভেতরে স্পেস তৈরি করব, হ্যাঁ, কয়েকটা ভ্যালু আছে এখানে দেখছেন। প্রথমটা কি ভ্যালু? এটা হচ্ছে ফন্ট সাইজ। আমি যদি বৃদ্ধি করি আমার ফন্ট আস্তে আস্তে বড় হবে, ওকে। তারপরটা কি ভ্যালু? লাইন, এটা হচ্ছে লাইন লিডিং ভ্যালু, মানে এটা হচ্ছে দুই প্যারাগ্রাফে দুই লাইনের মাঝখানে স্পেস তৈরি করে। যেহেতু এটা আমি প্যারাগ্রাফ ব্যবহার করি নাই, সো ওইটার এখন এটার প্রয়োজন নাই, ওকে। আচ্ছা, তারপরে এটা হচ্ছে কার্নিং ভ্যালু। এগুলো আপাতত এখন দেখতে হবে না, যখন ডিজাইনে যাবে এটা তখন দেখবেন। কারণ সবাই এই পর্যন্ত তো গেছেন নাকি? এবার লিখেন, কোনো কিছুকে লক করতে গেলে Ctrl+2 দিব, 2 প্রেস করব, Ctrl+2। জি, কোনো কিছুকে লক করতে গেলে, লিখতে গেলে না। কোনো কিছুকে, কোনো অবজেক্টকে যদি আমরা লক করতে চাই তাহলে Ctrl+2 প্রেস করব। Ctrl+Alt+2 আনলক করতে Ctrl+Alt+2, লক করতে গেলে Ctrl+2, আনলক করতে গেলে Ctrl+Alt+2। কোনো অবজেক্টকে লক করতে গেলে Ctrl+2 আর আনলক করতে গেলে Ctrl+Alt+2, ওকে। বুঝতে পারছেন? আচ্ছা, আপনারা ওয়ার্ড বা হচ্ছে পাওয়ার পয়েন্ট এই সমস্ত জায়গায় দেখছেন না যে আমরা অপাসিটিকে কমাইতে পারি, মানে একটা লেখা বা ছবি সেটার হচ্ছে কালার চলে যাচ্ছে আস্তে আস্তে, ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে পেছন থেকে, এরকম কমাইতে পারি না? হ্যাঁ, ট্রান্সপারেন্ট করতে পারি। ওখানে কি হতো, ট্রান্সপারেন্সিটা যদি আপনি ভ্যালুটা বৃদ্ধি করেন তাহলে ওটার কালার কমে যেত, তাই না? আর এখানে দেখেন, এখানে অপাসিটি নামের একটা অপশন আছে, আপনি কন্ট্রোল বারে পেয়ে যাবেন। এই অপাসিটি আরও অনেক জায়গায় আছে, বাট কন্ট্রোল বারে অপাসিটি অপশন আছে। আপনি যখন অবজেক্টটাকে সিলেক্ট করলেন, তারপরে দেখেন এই যে অপাসিটি 100 আছে না, এই অপাসিটিকে আমরা একটু কমাই দিচ্ছি। অপাসিটি মনে করেন রাখবো আমরা 40 আশেপাশে রাখেন, বা 35 এরকম আশেপাশে রাখেন। সবাই যে টেক্সটটা লিখছেন সেটার অপাসিটি কমায় 35 এর আশেপাশে রাখেন। হয়েছে সবার? হয় নাই কারোর এমন কেউ আছেন? অপাসিটি কমাইতে পারেন না এখন এমন কেউ আছেন? সবাই অপাসিটি কমাই ফেলছেন? ওকে, তাহলে এই যে লেখাটা আমরা লিখছিলাম এটাকে এখন আমরা লক করে ফেলবো, ওকে। আমরা যে লেখাটা লিখছিলাম এই লেখাটাকে লক করে ফেলবো। কিভাবে লক করব? Ctrl+2, দেন প্রেস করেন Ctrl+2। করছেন? আচ্ছা, এখন আমরা একটু স্ক্রিনটাকে জুম করে নিই। স্ক্রিন জুম করার পরে দেখেন একদিকে সরে গেছে না? এখন আমি এই স্ক্রিনটাকে একটু বাম দিকে সরায় নিয়ে আসতে যাচ্ছি। এই যে নিচের এটা দিয়ে তো সরায় আনতেই পারি, কিন্তু আরেকটা অপশন আছে, যদি আপনি স্পেসে ক্লিক করে ধরেন
তখন দেখেন আমার মাউসের কার্সার কি কেমন হয়ে গেছে, একটা হাতের মতো হয়ে গেছে না? এখন ক্লিক করলে পরে ওই হাতটা মুষ্টিবদ্ধ হয়ে যাচ্ছে দেখেন। এখন এটা দিয়ে আপনারা টেনে এদিকে সরাই নিয়ে আসতে পারেন। ওকে, সবাই স্ক্রিনে লেখাটাকে এরকম বড়ভাবে ওপেন করেন। করছেন? এখন দেখেন লক করার পর ঘুরে যাচ্ছে। লক করার পরেও নড়তেছে, মুভ করা যাচ্ছে। আমার লক হয় না। হ্যাঁ, তাহলে লক হয় নাই। আপনি সিলেক্ট করবেন, তারপর কন্ট্রোল 2। হয়েছে? মানে কন্ট্রোলের সাথে কি আছে প্লাস হয়েছে তাই বলেন? আচ্ছা, এখন দেখেন সবাই অপাসিটি কমাইছেন, স্ক্রিনে জুম করে এই অবস্থানে নিয়ে আসছেন না? এখন আমি এটা কেন করাইলাম? আপনাদের পেন টুলটাকে প্র্যাকটিস করাবো তাই। ওকে, এখন আমরা পেন টুলে যাব। পেন টুলে গেলাম, যাওয়ার পরে এই যে স্ট্রোক কালারটা আছে না, সরি ফিল কালারটা আছে, এই ফিল কালারটা আমরা অফ করে দেব। দিয়ে স্ট্রোক কালারটা ব্ল্যাক দিয়ে দিলাম, অথবা রেড দিয়ে দিই আপাতত, যাতে বুঝতে পারেন। স্ট্রোক সাইজটা 1 পিটিই রাখবো। সবাই করছে? ফিল কালারটা অফ করলাম কেন? দেখেন, যদি ফিল কালারটা অন থাকতো তাহলে আমাদের পেন টুলটা এমনভাবে কাজ করতো। এখন দেখেন পেন টুলের যে মাউসের যে কার্সারটা ক্রস চিহ্ন হয়ে গেছে না, এটা কেন হয়েছে জানেন? কারণ আমার পিসিতে ক্যাপস লক অন আছে। এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কিছু নাই, জাস্ট ক্যাপস লক অফ করে দিলে এরকম হয়ে যাবে। এরকম না করলেও কোনো সমস্যা নাই, ওটা দিয়েও একই কাজ। দেখেন আমি ফিল কালারটা রাখছি ব্ল্যাক, স্ট্রোকটা রাখছি রেড, এমন রেখে যদি কাজ করতাম, দেখেন ফিল কালার ধরে ফেলতেছে না? এমন হইলে কাজ করতে অনেক অসুবিধা হয়। তার চাইতে বরং আমি যদি ফিলটাকে অফ রাখতাম, তাহলে এখন দেখেন তো এখন কাজ করতে সুবিধা না? এখন এইটাতে আপনি তো কালার অ্যাপ্লাই করতেই পারতেছেন। এই যে ব্ল্যাক কালার আমি মনে করেন এখান থেকে অ্যাপ্লাই করে দিলাম। বোঝা গেছে? তাহলে আমরা পেন টুলে কাজ করার সময় ফিল কালারটা কেন অফ রাখবো বুঝতে পারছেন? আমাদের কাজের সুবিধা হবে। আচ্ছা, এখন ফিল কালার অফ, স্ট্রোক কালার রাখলাম, স্ট্রোকের সাইজ রাখলাম 1 পিটি। এই পর্যন্ত করতে পারছি সবাই? কেউ না করতে পারলে ইনফর্ম করবেন। চোখের কালো কই দিয়া করা যাবে সাইজ সাইড না কই ওর পাশেই দেখেন 1 পিটি লেখা আছে। এই যে এখানে যদি আমি আপ আরোতে ক্লিক করি সাইজ বাড়বে, ডাউন আরোতে ক্লিক করলে সাইজ কমবে। ওয়ান পিটি যথেষ্ট। আচ্ছা, এখন দেখেন, এখন আপনাদের করণীয় হবে দেখেন কি, আমরা এর উপর দিয়ে হচ্ছে নেব। দেখেন এই কর্নারে একটা ক্লিক করব, এর ক্লিক করলাম, করার পরে উপরের এই কর্নারে আরেকটা ক্লিক করলাম, এটাতে আরেকটা, এর একটা, এটুকু শেষ করে ফেললাম, তাই না? এখন মাঝখানে আরেকটু অংশ বাকি আছে না? হচ্ছে না? কোন টুল ইউজ করলে পেন টুলে গেছি, পেন টুলে গেছেন? পেছনের বেঞ্চ, পেন টুলে গেছেন, তারপরে ফিল কালারটাকে অফ করছেন। হ্যাঁ, স্ট্রোক কালার রাখছেন তো?
এখন যে কোনো একটা কর্নারে একটা জায়গায় একটা ক্লিক করেন, করার পরে দেখেন আমার মাউসের কার্সারের সঙ্গে একটা দাগ ঘুরতেছে এখন, তাই না? এই পর্যন্ত হয়েছে সবার? কেউ আটকে গেলে আমাকে ইনফর্ম করবেন, নাহলে আমি কিন্তু বুঝবো যে সবার হচ্ছে। দেখেন এখন এই পর্যন্ত সোজা দাগ, আমি এদিকে খেয়াল করেন প্লিজ, সোজা দাগ আমি ক্লিক করলাম, ক্লিক করলে আমার একটা অলরেডি লাইন তৈরি হয়ে গেছে। কি হচ্ছে বলেন তো, আমাকে বলেন কেন আপনি সিলেকশন করলেন? বাইরে একটা ক্লিক করেন তো, বাইরে একটা ক্লিক করেন। আপনি এই লেখাগুলোকে অত্যন্ত ছোট রাখছেন, আমি লেখাগুলোকে বড় করতে বলছিলাম, বুঝতে পারছেন? যার কারণে স্ট্রোক ওই এক পিটিও অনেক বড় মনে হচ্ছে ওখানে। তাহলে লেখাগুলোকে বড় করে নেন, আগে আনলক করেন এবং ছোট হাতের অক্ষর না বড় হাতের অক্ষর লিখবেন। এখন দেখেন, এখন আমি সবগুলোর কর্নারে একটা করে ক্লিক করতেছি, দেখ দাঁড়ান, ক্লিক করতেছি না? এখন আমরা যে বিন্দু থেকে শুরু করছিলাম পেন্টুলের কাজ, ঠিক আছে, ওই বিন্দুতে যাওয়ার পরে যদি ক্লিক করি তার মানে আমার পাথ শেষ। তারপরে আমার আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে এই যে মাঝখানেটার জন্য। ক্লিক করলাম, ক্লিক করলাম, ওই উপরে একটা, আবার যেখান থেকে শুরু করছিলাম সেখানে এসে ক্লিক করলে শেষ, ছেড়ে দিছে, দেখেন আর কোনো রেখার সঙ্গে নাই। ওকে, এটা তো গেল সোজা দাগের ক্ষেত্রে। এখন কার্ভের ক্ষেত্রে কি হবে? না না না, দেখেন না না না, পেন টুল দিয়ে হবে, সেটা দেখাই দিচ্ছে এবার। আমি যেহেতু এ দেখালাম, এতে সব দাগ সোজা, ই এফ এইচ এগুলোতে সব দাগ সোজা, কিন্তু বাট কিছু জায়গায় একটু কার্ভ আছে, যেমন মনে করেন যে ডি, আমি ডিটা দেখাই দিলে বাদ বাকিটা আপনারা পারবেন। এখন আমি যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমি এই কর্নারে প্রথমে একটা ক্লিক করে নিলাম, সবাই দেখেন স্ক্রিনে, কর্নারে একটা ক্লিক করলাম, ক্লিক করে এই যে নিয়ে যাচ্ছি, এখন সমান দাগ হচ্ছে না? আচ্ছা, এখানে আর একটা ক্লিক করলাম, করার পরে এই পর্যন্ত সমান দাগ আছে কিনা, বা আমি যদি এইখানে আর একটা ক্লিক করতাম, ক্লিক করে আগে তো ছেড়ে দিয়েছিলাম, এবার আর ছাড়বো না, না ছেড়ে একটু টানতেছি, দেখেন টানলে কি হচ্ছে, কার হচ্ছে না, হচ্ছে কি না? তাহলে আমি এই সমান যতটুকু আছে ততটুকু আগে ক্লিক করে নিই, তারপরে এটুকু অংশ মনে করেন এই যে কার্ভ করলাম। এখন এই কার্ভ করার পরে আমি যদি নতুন দাগ দিই, নতুন দাগ দিতে চাইলে আমার এই রেখাটা আমার ওই দাগটাকে ধরে ফেলতেছে, দেখছেন? আমি যদি এখন ক্লিক করি তাহলে একটু ভেতরের দিকে চলে গেছে না? আপনারা স্ক্রিনে খেয়াল করেন, আমার হচ্ছে প্রজেক্টরের স্ক্রিনে খেয়াল করেন, আমি কার্ভটাকে টানার জন্য এই দাগটা, এই যে নিচের এই যে দাগটা দেখছেন, এই দাগটাকে ভেতরের দিকে টানা হয়ে গেছে। এখন যদি আমি বাইরে এই এজে মানে ডি এর এজে কোথাও ক্লিক করি, আমার দাগটা ভেতরের দিকে চলে যাচ্ছে, সিলেকশনটা ভেতরের দিকে চলে যাচ্ছে, তাই না? কারণ আমাদের তো সিলেকশন ভেতরের দিকে দিলে হবে না, বরাবর আনতে হবে না? কন্ট্রোল জেড দেন, তখন কোনো কিছুতে ধরার দরকার নেই, জাস্ট এই বিন্দুতে যে একটা ক্লিক করবেন, ক্লিক করলে দেখা যাচ্ছে যে নিচের দাগটা ডিলিট হয়ে গেছে, তাই না? এখন আপনি আবার সোজা দাগ টানেন, টানার পরে এখান থেকে আবার একটু কার্ভ করে নেন, আবার এখানে এনে ক্লিক করলে ছেড়ে দিলেন, হয়ে গেল। এখন দেখেন আমি এটাকে বাইরে নিয়ে আসতেছি, এই যেটুকু অংশ একটু কার্ভ আছে, ওকে। আচ্ছা, এই কার্ভ করাটা বুঝতে পারেন না কে? আর কেউ?
দেখেন আবার দেখাচ্ছি আমি। কার্ভ করার ক্ষেত্রে আমরা প্রথমে পেন টুলে গেলাম। পেন টুলে যাওয়ার পর আমার করণীয় কি, আমি ফিল কালারটা অফ করে দেবো। স্ট্রোক কালার থাকবে, স্ট্রোকের সাইজ মনে করেন আমি 1 পিটি রাখলাম। রাখার পরে ডি এর এই যে বাম পাশের যে দাগটা, এটা তো সমান, এখানে তো আমার কোনো কার্ভের প্রয়োজন নেই, তাই না? তাহলে নিচে এখানে একটা ক্লিক করলাম, উপরে আর একটা ক্লিক করলাম টেনে নিয়ে। আমার এখানে কোনো কার্ভের প্রয়োজন ছিল না, যার কারণে আমি ক্লিক করে ছেড়ে দিছি ক্লিকটা। তারপরে দেখেন এই পর্যন্ত আমার সমান আছে, সো ক্লিক করে ছেড়ে দিলাম। দেওয়ার পরে এইটুকু অংশ কার্ভ আছে, তাই না? এই যে কর্নারটা কার্ভ আছে। সো আমি যদি এখানে ক্লিক করার পরে ছেড়ে দিই নাই, কিন্তু হালকা করে টান টান দিচ্ছি নিচের দিকে। টান দেওয়ার পর কি হয়েছে, আমার কার্ভ হয়ে গেছে, তাই না? বাট এই যে দাগটা ভেতরের দিকে চলে আসছে একটু, তাই না? এখন ভেতরের দিকে যেহেতু আসছে, আমি যদি এখন পুনরায় কোনো এজে ক্লিক করতে চাই, এই দেখেন সিলেকশনটা ভেতরের দিকে একটু কার্ভ হয়ে গেছে না? বাট আমার এখানে তো দাগ সমান। সো এক্ষেত্রে কি করতে হবে, আমি কন্ট্রোল জেড দিলাম, আমার এই অ্যাঙ্কর পয়েন্টে যে একটা ক্লিক করতে হবে। এই অ্যাঙ্কর পয়েন্টে যেই আমি মাউসের কার্সার নিয়ে গেছি, দেখেন কার্সারের সাইন চেঞ্জ হয়ে গেছে না? আগে ছিল এরকম, যে এখানে নিয়ে গেছি কেমন একটা ভি সাইন, উল্টা ভি সাইন হয়ে গেছে কিনা। এখানে একটা ক্লিক করলাম, অ্যাঙ্কর পয়েন্টের নিচের যে দাগটা সেটা ডিলিট করে দিছে। দেওয়ার পরে এখন আপনি টানতে পারবেন এভাবে। এখন কি বুঝতে পারছেন? কার্ভ করা যদি এখনো সমস্যা হয়, দেখেন পেন টুল দিয়ে এখানে ধরলাম, ক্লিক করা ছেড়ে দিলে তো হচ্ছে আমার একটা সোজা দাগ হলো। বাট যদি ক্লিক করে টেনে নিয়ে আসি, যেদিকে টানবো সেদিকে কার্ভ হবে, দেখছেন? তারপরে আমি যেখান থেকে শুরু করছিলাম সেখানে যে শেষ করে দেবো। এখন এ থেকে এইচ পর্যন্ত আপনারা যে লক করছেন, লক করার পরে এ থেকে এইচ পর্যন্ত আপনারা এইভাবে পাত করে ফেলেন। স্যার এইটার স্ক্রিন তো ফ্রিজ হয়ে গেছে, চাপা হয়ে গেছে। হুম? কি সেটা হয়ে গেছে? আপনি তো আর্টবোর্ডই রাখেন নাই, কোনো আর্টবোর্ড সব ডিলিট ও না, কিভাবে কি করতেছেন, ফলো করছেন না? এসব টুলে তো আমি এ টুলে তো যাইতে বলি নাই, এ টুলে কেন গেছেন? কি ক্লিক করছেন ওখানে? ক্লিক তো করেন নাই, আগে ক্লিক করেন। টাইপ টুলে যান, জি ক্লিক করবেন জাস্ট যে কোনো একটা অংশে। কোনটা? পেজটা বড় করবেন, আর্টবোর্ড টুলে যান, তাহলে এগুলো পরে দেখাইতাম। স্যার এখান থেকে টানে, এই হ্যাঁ পেজে, আবার পেজে ক্লিক করেন। হ্যাঁ এবার টান, এবার এই সাইডে বড় করতে গেলে এখান থেকে টানেন। ওকে, লেখাটা দেখি, লেখাটা কত সাইজ, লেখাটার উপর ক্লিক করেন তো, সিলেকশন টুলে যান, সিলেকশন টুলে যান, যে লেখাটার উপর ক্লিক করেন। 12 পিটি, তার মানে একেবারে ছোট। আপনি তো আর্টবোর্ড নিয়েছেন, একেবারে ছোট্ট একটা আর্টবোর্ড নিয়েছেন। এটা তো অনেক বড়, অনেক বড় করে রাখবেন। আমি ওখানে কত রাখছিলাম দেখেন, 202 না, ওরকম রাখছি। যদি ওখানে সংখ্যা না থাকে তাহলে লিখে দেন।
করুন, কন্ট্রোল প্লাস দেন। টেক্সটটাকে কি আপনি বড় করেন না একটু? আপনি তো টেক্সটটাকে বড় করেন না।
টেক্সট সাইজ ছোট, তাহলে টেক্সটটাকে আরো বড় করতে হবে। পারছেন? টেক্সটটাকে আরো বড় করেন। হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দিয়ে সিলেকশন করে দেন, সিলেকশন করে দেন, টেক্সটের উপরে একটা ক্লিক করেন, ছোট ডিলিট করে দেন, ব্যাক স্পেস দেন, এখন টেক্সটের উপরে ক্লিক করেন। কর্নার আছে না, একটা কর্নার থেকে ধরে টেনে নিয়ে আসা ঠিক করে শিফট ধরেন, শিফট এখান থেকে ধরেন তো, এবার নিচের দিকে নিয়ে আসেন, আনেন আনেন, এখন কন্ট্রোল মাইনাস দেন, ওকে। চাইলে আরো বড় করতে পারেন, টেক্সটটাকে বড় করতে হবে, আমি স্ক্রিন বড় করার কথা বলছি না, জুম করার কথা বলছি না। তাহলে এখান থেকে শিফট ধরে আবার একটু টানেন, শিফট ধরতে হবে, নাহলে প্রপোর্শন নষ্ট হয়ে যাবে। কন্ট্রোল জেড, হ্যাঁ আন্ডু, যে কার্ভ করার জন্য প্রবলেমটা হচ্ছে। কার্ভ করার ক্ষেত্রে আপনারা করতেছেন কি, আমি মনে করেন ডিটা লিখবো, তো এই যে ডির এই যে দাগটা, এখানে কি কোনো কার্ভ আছে? এইবার বাম দিকে, তাহলে আমি এই কর্নারে একটা ক্লিক করে দিলাম, তার মানে আমার এখানে তো কোনো কার্ভ ছিল না, সো আমি সোজা দাগ নিয়ে নিলাম। চোখ কি সব গেছে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, দেখেন তাহলে যেহেতু এখানে কার্ভ ছিল না, আমি জাস্ট ক্লিক করছি। কার্ভ করার ক্ষেত্রে আমরা ক্লিক করে ছেড়ে দেব না, ওকে। কার্ভ করার ক্ষেত্রে ক্লিক করে তারপরে টানতে হবে। যেমন দেখেন ডি এর দাগ এই পর্যন্ত কি কোনো কার্ভ আছে? তাহলে আমি ডিরেক্ট ক্লিক করলাম, এখন এইখান থেকে এসে কার্ভ শুরু, তাই না? এইবার তাহলে আমি কি ক্লিক করে ছেড়ে দেব? ক্লিক করে দেখেন আমি কিন্তু ছেড়ে দেই নাই, টানা শুরু করছি নিচের দিকে। নিচের দিকে টানলে কার্ভ উপরে যাচ্ছে, উপরের দিকে যদি টানতাম কার্ভ নিচে আসবে। বামে টানলে ডানে যাবে, ডানে টানলে বামে যাবে, ওকে। মনে করেন আমি এখানে নিয়ে ছেড়ে দিলাম, দেওয়ার পরে আমার অ্যাঙ্কর পয়েন্টে যে একটা ক্লিক করতে হবে। আবার এই পর্যন্ত কোনো কার্ভ আছে না, সো ক্লিক করে দিলাম। এইখানে কি আমি ক্লিক করে ছেড়ে দিলে হবে? ধরে ধরে টানতে হবে, কারণ এখানে কার্ভ আছে না, যে ক্লিক করে ধরে টানতেছে। দেখেন যাই হোক, এই যে কিছু কিছু জায়গায় একটু সমস্যা হচ্ছে, ওটা ঠিক করার সিস্টেম আছে, যদিও সময় নিয়ে কাজ করলে আউটপুট ভালো হবে। এখন আমার করতে হবে কি, এখানে একটা ক্লিক, এই যে ডি এর মাথায় একটা ক্লিক। এখন দেখেন ডি এর কোন জায়গায় একটু সমস্যা হয়েছে, এখানে একটু সমস্যা হয়েছে, এখানে একটু হয়েছে, আর এখানে একটু হয়েছে, তাই না? স্মুথ টুল নেন, এই যে এইটা শেপার টুলের ভেতরে একটা টুল আছে স্মুথ টুল, জাস্ট সরি সিলেক্ট না, এটা স্মুথ টুলে যান, অ্যাঙ্কর পয়েন্টটা ধরে একটু টান দেন, এটা বেশি টান দেবেন না। এখানে একটু যাও ইয়ে হয়ে গেছে, এটা সমস্যা না। এই হলো সিস্টেম। আপনাদের মেইন সমস্যা হচ্ছে কি, আপনারা কার্ভ করার সময়ও কেউ কেউ ক্লিক ছেড়ে দিচ্ছেন। হ্যাঁ, ছেড়ে দিলে তো কার্ভ হবে না, ছেড়ে দিলে তো স্ট্রেট লাইন যাবে। তো এই জিনিসটা আপনারা লিখে নিতে চাইলে লিখে নিতে পারেন, যাদের মনে থাকবে না লিখে নিতে পারেন, যে যদি আপনি পেন টুল দিয়ে কার্ভ করতে চান সেক্ষেত্রে ক্লিক ছাড়া যাবে না।
লিখছেন? স্যার কি বলে ভাই বলে দেখি না কার্ভ করার ক্ষেত্রে পেন টুল দিয়ে কার্ভ করার ক্ষেত্রে ক্লিক ছেড়ে দেওয়া যাবে না, ওই ক্লিক করা অবস্থায় টানতে হবে। স্ট্রেট লাইনের ক্ষেত্রে জাস্ট ক্লিক, অ্যান্ড কার্ভ করার ক্ষেত্রে ক্লিক অ্যান্ড ড্র্যাগ। স্যার পুরাটা ড্র করার পরে নাকি মানে গ্রুপ করার জন্য অপশন আছে মানে এই যেমন এর হচ্ছে একাধিক দুইটা অপশন বা বি বাবা আমি আসতেছি সেখানে, আমি এই প্রশ্ন আমি কয়েকবার পাইছি না, আমি তো সেখানে আসবো। স্মুথ করা এখন দেখতে হবে না, স্মুথ টুলের কাজ পরে আসবে। তো দেখেন, খেয়াল করেন, এখন এর ভিতরে আমি কয়টা অংশ ড্র করছি, একটা এর ভিতরে আর একটা, তাই না? এখন যদি আমি বাইরের আউটার পার্টে ক্লিক করি, শুধুমাত্র আউটার পার্ট সিলেক্ট হয়, দেখেন, তাই না? কন্ট্রোল জেড দেন, আর এখানে আনডু তো কন্ট্রোল জেড, বাট রিডু হচ্ছে কন্ট্রোল শিফট জেড। যেমন আমি এখানে নিয়ে গেছিলাম, কন্ট্রোল জেড দিলে আনডু হলো, কন্ট্রোল শিফট জেড দিলে আবার দেখেন ওইখানে চলে গেছে। ওকে, এটা কমান্ডটা লিখে নেন, কাজে লাগবে কিন্তু। এই ইলাস্ট্রেটর ফটোশপে কাজ করতে গেলে প্রচুর পরিমাণ কন্ট্রোল জেড প্রেস করতে হবে। কন্ট্রোল জেড হচ্ছে আনডু, কন্ট্রোল শিফট জেড হচ্ছে রিডু। কন্ট্রোল জেড হচ্ছে আনডু, আর কন্ট্রোল প্লাস শিফট প্লাস জেড হচ্ছে রিডু। এখন এইটা যেন আবার আলাদা আলাদা করে প্রেস করেন না, যে কন্ট্রোল প্রেস করলেন তারপর সাইডে দিয়ে জেড, না এরকম না, অনেকে এরকম করছেন, এরকম করা যাবে না। হ্যাঁ, রিডু। আমি যদি বলি কন্ট্রোল প্লাস টু দেন তাহলে প্লাস প্লাস জিরো। এখন দেখেন, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডে যে লেখাটা আছে, এই লেখাটা আমার লক করা ছিল না, এটা আমি এখন তো চাইলে সিলেক্ট করতে পারবো না, ঠিক আছে? সো এখন যেহেতু আমার এর ভিতরে দুইটা বা একাধিক, যেমন মনে করেন আমি যদি অত আমি ঠিকঠাক করতেছি না। এখন দেখেন এর ভেতরে এখন একাধিক শেপ আছে, তাই না? কথা হলো যে যেহেতু তো ব্যাকগ্রাউন্ড আমার লক, ওইটা সিলেকশনের কোনো ভয় নাই। সো এই পাশ থেকে টেনে ধরে নিয়ে এসে ছেড়ে দিলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। দেখেন, যদি টেনে ধরে এভাবে নিয়ে আসতাম সবগুলো সিলেক্ট হয়ে যাবে। আমার ওই এই যে সিলেকশন টুলের ভিতরে থাকা অবস্থায় টেনে ধরে যেগুলো নিয়ে আসবো সব সিলেক্ট হয়ে যাবে। এখন মুভ করাইলে সব একসঙ্গে মুভ করবে। ওকে, হ্যাঁ দেখেন এই অবস্থায় আছে, এটাকে সিলেক্ট করলাম আমরা কিভাবে, এই যে উপর থেকে টেনে এনে, এটা তো বুঝতে পারছেন। এখন যেটুকু অংশ সিলেক্ট হয়েছে কোনো একটা পাথের উপরে, দেখেন মাউসের কার্সার এখন এরকম আছে না, বা এরকমও যদি থাকে টেনে আনলে নিচে আসবে না। তাহলে মাউসের কার্সার যখন এইভাবে চেঞ্জ হবে, মানে আমি কোনো একটা পাথের উপরে আছি, কোনো একটা স্ট্রোকের উপরে আছে যেটা আমি ড্র করছি, সেটার উপরে থাকা অবস্থায় টানেন চলে আসবে।
ক্লিক করে ধরে টেনে আনতে হবে। ওকে, কথা বুঝতে পারছেন সবাই? এখন আমি এখানে মনে করেন কালার অ্যাপ্লাই করব। এখানে তো সব স্ট্রোক ছিল, তাই না? তাহলে আমি কালার অ্যাপ্লাই করার জন্য প্রথমে এই অংশটা সিলেক্ট করলাম, করার পরে এখানে কালার দিলাম ব্ল্যাক। দেওয়ার পরে উপরে যে খেয়াল করেন উপরে যে ত্রিভুজের মতো চিহ্নটা ছিল এর ভেতরের অংশ, ওইটা আমি বোঝার সুবিধার্থে দিলাম হোয়াইট। এখন এই হোয়াইট অংশ এটা তো আলাদা, তাই না? বাট আমার এর তো এর মাঝখানে এটা তো ফাঁকা, তাই না? তাহলে শেপ এখানে আমার কাটতে হবে। কাটাকাটির জন্য কোন টুল বলছিলাম? কি? ইরেজার আর সিজার। এটা হচ্ছে একটা শেপকে কাটাকাটির জন্য। বাট যখন একাধিক শেপ, আপনাদেরকে বলছিলাম ওই যে আপনারা বলছিলেন মার্জ করার মতন সিস্টেম কিনা, এটা হচ্ছে শেপ বিল্ডার টুল। আমি দেখাইছিলাম না আপনাদেরকে? দেখেন, দুইটাকে একবারে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুলে গেলাম। যাওয়ার পরে দেখেন আমার মাউসের কার্সারের পেছনে কি চিহ্ন আসছে? এখন প্লাস, তাই না? আমি এখন যেটার উপর ক্লিক করব এই দুটার ভেতরে সেই অংশটা থাকবে, আর অলটা ধরলে দেখেন ওই চিহ্নটা হয়ে যাবে মাইনাস। এখন যেটার উপর ক্লিক করব এটা মাইনাস হয়ে যাবে। সো আমি যদি এই হোয়াইট অংশটা রিমুভ করতে চাই তাহলে আমার কি করা উচিত? অলটা ধরতে হবে, দেন এটাতে ক্লিক করতে হবে, তাই না? করেন ক্লিক, দেখেন রিমুভ হয়েছে কিনা। হয়েছে? পেছনের অংশ সহ রিমুভ হয়ে গেছে, তাই না? ওকে, আচ্ছা বি দিয়ে দেখাই। দেখেন এই যে বি এ আমি কালার অ্যাপ্লাই করতেছি। দেখেন এটা যেহেতু স্ট্রোক আছে, আমি কালার অ্যাপ্লাই করে দিলাম ব্ল্যাক কালার। এন্ড উপরে যে দুইটা শেপ আমি নিয়েছিলাম এই একটাতে কালার অ্যাপ্লাই করলাম, দুইটাই হোয়াইট করতেছি। হোয়াইট করতেছি। আর আমি এখন চাচ্ছি যে কোনোটাই আর স্ট্রোক না থাকুক, সবগুলো টেনে ধরলাম। ধরার পরে এই যে স্ট্রোক নাই। ওকে, এখন আমি চাচ্ছি যে এই যে অংশটা সাদা যে অংশটুকু এইটুকু কেটে যাক, বাট পেছনের বি এর ওই যে ব্ল্যাক অংশটা ওইটা সহ কেটে যাক, এটা আমি চাচ্ছি। তাহলে কি করতে হবে? সবগুলোকে ধরলাম, শেপ বিল্ডারে গেলাম। এখন শেপ বিল্ডারের নিচে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে, তাই না? বাট অলটা যদি আমি ক্লিক করি তাহলে মাইনাস চিহ্ন চলে আসছে, রাইট? এখন আমি যদি হোয়াইট অংশে ক্লিক করি, হোয়াইট অংশ রিমুভ হয়ে গেল এবং পেছনের ব্ল্যাক অংশ সহ। এখন যদি এই হোয়াইট অংশে ক্লিক করি, এটাও রিমুভ হয়ে গেল পিছনের ব্ল্যাক অংশ সহ। ওকে, আবার দেখেন কন্ট্রোল জেড দিলাম। এখন শেপ বিল্ডারের চিহ্ন কি আছে? প্লাস আছে, তাই না? এই অবস্থায় যদি আমি হোয়াইট অংশে ক্লিক করতাম আর এই হোয়াইট অংশে ক্লিক করতাম, এখন দেখেন কি হয়েছে। ওকে, মানে ওর পেছনের ব্ল্যাকটা সহ এক হয়ে গেছে। সো এখান থেকে কেটে নিয়ে চলে আসছে। শেপ বিল্ডার কি বুঝতে পারছেন? দেখেন শেপ বিল্ডারের কাজ যদি আর একটু দেখায়, সবগুলোকে ধরলাম, শেপ বিল্ডার নিলাম। দেখেন এটা একটা শেপ হয়ে গেছে, এটা একটা শেপ হয়ে গেছে। বুঝতে পারছেন? সো শেপ বিল্ডার দুইটা শেপ বা একাধিক শেপকে ও মার্জ করতে পারে, ও মাইনাস করতে পারে, যে কোনো কিছু করতে পারে। ঠিক আছে?
আপনারা যখন প্রজেক্টে যাবেন তখন আরও বিস্তারিত কাজ জানবেন, আপাতত সারফেস নলেজটা নিয়ে রাখেন। এখন দেখেন কালার অ্যাপ্লাই করার ক্ষেত্রে গ্রেডিয়েন্টটা একটু দেখায় দিই। আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, এই রেক্টেঙ্গেলে এখন এই কালারটা অ্যাপ্লাই আছে, বুঝতে পারছেন? এইটাকে আমরা ওয়ার্ড, এক্সেল বা পাওয়ার পয়েন্টের পরিভাষায় কি বলতাম? সলিড ফিল। সলিড ফিল বলতাম না এই কালারটাকে? এখন আমি চাচ্ছি যে এখানে গ্রেডিয়েন্ট ব্যবহার করব। ওখানে আমরা গ্রেডিয়েন্ট ব্যবহার করা শিখছি কি না? জি। এখানে এই যে গ্রেডিয়েন্ট টুল নামে একটা টুল আছে, এটাতে যদি আমি ডাবল ক্লিক করি, দেখেন এই সাইডে আমার গ্রেডিয়েন্ট প্যানেল ওপেন হয়েছে। নিচে একটা বার আছে না কালারের, এই বারে আমি যদি ক্লিক করি কি হয়ে গেছে? হ্যাঁ, কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়েছে, তাই না? কারণ আমার ডিফল্ট কালার হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সো আমি কালার চেঞ্জ করতে পারি। এই যে এক একটা পয়েন্টার ধরেন, ধরার পরে আপনি এখান থেকে দেখেন আইড্রপার দিয়েও চেঞ্জ করতে পারেন, আবার সরি ওই গেল তা। ও সরি, এই আমি তো নিজেই গোলাই গেল আমার। আরে ডবল ক্লিক করে সেটা না, আমি সেটা দেখতেছি না। আচ্ছা, এখন দেখেন এটাতে আমি যদি নতুন কোনো কালার অ্যাপ্লাই করতে চাই, ডাবল ক্লিক করলাম, কালার প্যালেট ওপেন হয়েছে। এখানে আমরা কালার ব্যবহার করতে পারি। এই পাশের অংশেও একই ডাবল ক্লিক করেন, কালার অ্যাপ্লাই করতে পারি। কিন্তু আমরা আবার একটু আগের ছবিটা নিয়ে আসি, এটাকে আমি চাচ্ছি যে এইখান থেকে কোনো একটা কালার নিতে। তাহলে ধরেন আইড্রপার নেন, আমি এরকম একটা কালার নিলাম, এই অংশ ধরলাম, আইড্রপার নেবেন, এরকম একটা কালার নেবেন, বুঝতে পারছেন? এখন আপনারা যখন ডিজাইন করবেন, ডিজাইনের ক্ষেত্রে কোন জায়গা থেকে কালার পিক করা সবচেয়ে ভালো, এটা একটা পয়েন্ট হতে পারে না? যে আপনারা কোনো ইমেজ থেকে কালার পিক করবেন, নাকি হচ্ছে এই ডাবল ক্লিক করে এই প্যালেট থেকে কালার পিক করবেন, না কোথা থেকে করবেন? এর উত্তর হলো নেচার থেকে কালার পিক করবেন যদি ডিজাইনের ক্ষেত্রে। যদি ওইটা ডিজাইনের ক্লাসে বলা হবে নেচার কি। মনে করেন আপনার একটা ইয়েলো কালার প্রয়োজন, এখন ইয়েলো কালার তো এখানে আছে, এখানে ইয়েলো কালার নাই, এটা সিলেক্ট করেন, সরি এটা সিলেক্ট করেন, আছে। বাট এই ইয়েলোটা ব্যবহার না করে যদি আমরা গুগলে গেলাম, লিখলাম ব্যানানা, BANANA, আমরা সবাই কি জানি ব্যানানার রং কি? কপি করে নিয়ে আসলাম, এটা ধরেন ইয়েলো অংশে ডাবল ক্লিক, সরি ইয়েলো অংশ সিলেক্ট থাকা অবস্থায় আইড্রপার নিলাম, ওকে। আগের ইয়েলো এবং এই ইয়েলোটার ভিতর তফাৎ দেখছেন? তো আপনারা সাধারণত কোনো কালার যখন ব্যবহার করবেন, যেমন আপনারা যদি সবুজ কালার ব্যবহার করতে চান, কি লিখলেন? লিফ, LEAF,
যে লাইট গ্রিন হয় বা ডার্ক গ্রিন হয়। এখন দেখেন এই যে গ্রিনটা, এই গ্রিনটা আপনি কি এই কালার প্যালেটে পাইতেন? পাবেন না। বাট এটা হচ্ছে একটা ডিজাইনের জন্য সবচাইতে উত্তম। সো আমরা কালার, এটা যদিও কালার ক্লাসে আবার বলবো, তারপরেও এখন বলে দিই, কালার আমরা কোত্থেকে ব্যবহার করব? নেচার থেকে। ওকে, প্রয়োজনে আপনারা একটা কিছু ছবি তুলেন, ছবি তুলে সেই ছবিটাকে এখানে আনেন, সেখান থেকে কালার পিক করেন। ওকে, অন্যথায় কি হবে, এখন দেখেন আমি আলাদা একটা শেপ নিচ্ছি, এখানে আমি সলিড ফিল যাচ্ছি। দেখেন এখন যদি আমি শেপ নিই, সবগুলোতে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে আছে, তাই না? কারণ আমার এই যে সলিড ফিলের জায়গায় গ্রেডিয়েন্ট সিলেক্ট হয়ে গেছে। সো আমি এখান থেকে যদি গ্রিন করে দিই টোটাল, আর এটাকে যদি আমি ইয়েলো করি, এটা গ্রিন আর এটা ইয়েলো, আর এখানেও গ্রিন এবং ইয়েলো ব্যবহার করা হয়েছে। তফাৎটা বুঝছেন? বোঝা গেছে না? এখন আপনাদের হোমওয়ার্ক যেটা থাকবে আগামীকাল, এ থেকে জেড পর্যন্ত বড় হাতের অক্ষর, এটা আপনারা লাইন ড্র করে নিয়ে আসবেন। কালার অ্যাপ্লাইয়ের দরকার নেই, যদি কেউ কালার অ্যাপ্লাই করতে পারেন খুবই ভালো, না করতে পারলেও কোনো দোষের কিছু না, জাস্ট লাইন ড্র করে নিয়ে আসবেন এ থেকে জেড পর্যন্ত। ওকে, কিভাবে করবেন? এ থেকে জেড পর্যন্ত প্রথম বড় হাতের লিখবেন, অপাসিটি কমায় লক করবেন এবং ওর উপর দিয়ে ড্র করবেন। ড্র করার পরে সেগুলোকে আরেক জায়গায় সরাই নিতে হয়, কীভাবে তা তো জানেন। জানার পর সরাই নিয়ে লক খুলে দেবেন, কন্ট্রোল অল্টার 2, লক খুলে এটা ডিলিট করে দেব। ডিলিট করার পরে দেখেন বেশি নাড়াচাড়া করার দরকার নেই। মনে করেন আপনার এ থেকে জেড পর্যন্ত, এটা একটু লম্বা করে দিই, এরকম এরকম আর্টবোর্ড ছাড়াই গেছে। হ্যাঁ, আর্টবোর্ডের এ পাশ থেকে শুরু হয়ে এ পাশে হয়ে গেছে। যদি আপনারা লেখা ভেঙে ভেঙে লিখবেন, যে এ থেকে এ বি সি ডি ই পর্যন্ত লিখলেন 5টা, তার পরের লাইনে ইন্টারপ্রেস করে পরের লাইনে আর 5টা, এভাবে লিখবেন, তাহলে আর্টবোর্ডের থেকে বাইরে যাবে না। বাট যদি কারোর আর্টবোর্ডের থেকে বাইরে চলে যায়, সেক্ষেত্রে কি করবেন? আপনারা মনে করেন লেখাটাকে আর নাড়াতে চাচ্ছেন না, আর্টবোর্ডটাকে বড় করতে চাচ্ছেন, তার নিচে একটা আর্টবোর্ড টুল নামে একটা টুল আছে। ওকে, এই যে টুলে যাবেন, আর্টবোর্ডটা ধরে ফেলছে দেখেন। এখন এই সাইডে আনার পরে আর্টবোর্ডটাকে আমি চাইলে বড় করতে পারি, কিন্তু এই আর্টবোর্ড টুল নিয়ে আবার কোন একটা শেপের উপরে যেন ক্লিক করার চেষ্টা করেন না। যেমন আমি যদি এখন এর উপরে ক্লিক করি, একটা আর্টবোর্ড তৈরি হয়ে গেছে এর উপরে, বুঝতে পারছেন? যেমন দেখেন এই আর্টবোর্ডটা আমি ডিলিট করে দিচ্ছি, বড়টা, ব্যাক স্পেস দিলাম, দেখছেন এখানে একটা আর্টবোর্ড তৈরি হয়ে গেছে। তো আমরা ক্লিক করব না। ওকে, আর্টবোর্ড টুলের কাজ যদিও আপনাদের এখন না, যখন আপনারা প্যাকেট ডিজাইন শিখবেন বা ইনভেলপ ডিজাইন শিখবেন, ওই সময় আর্টবোর্ড টুলের কাজটা প্রয়োজন হবে, এখন খুব একটা প্রয়োজন নাই এটা। হ্যাঁ, বাট যদি কেউ মনে করেন এভাবে করতে পারেন। এখন সমস্ত কাজ আপনারা করলেন, কাজ করার পরে কাজটা সেভ করবেন কিভাবে? ঠিক আগের মতোই, ফাইল, সেভ অ্যাজ। প্রথমে অবশ্যই প্রত্যেকটা ফাইল যেগুলো আপনারা কাজ করবেন, প্রত্যেকটা ফাইলের সোর্স ফাইলটাকে সেভ করবেন, মানে এআই ফাইল যেটা, এটাকে সেভ করবেন আগে, একটা নাম দিয়ে সেভ করবেন। সেভ করার পরে তারপরে আমি চাচ্ছি জেপিজি ফরম্যাটে। জেপিজিটা করবেন কিভাবে? ফাইল, এক্সপোর্ট অ্যাজ, এখানে আছে পিএনজি বাই ডিফল্ট সেট করা আছে, আমি এখান থেকে জেপিজি সিলেক্ট করে দেব, দিয়ে ইউজ আর্টবোর্ড দিব। ইউজ আর্টবোর্ড না দিলে কি হবে, এই পুরো ওয়ার্ক স্পেসে দেখেন, এই যে পুরো ওয়ার্ক স্পেসে যেখানে যা যা আমি রাখছি সবগুলো একসাথে জেপিজিতে সেভ হবে, এক জেপিজিতে, সেটা বিশ্রী দেখাবে। সো আমাদের যখন কাজ সেভ করতে যাব, তখন আমাদের ইউজ আর্টবোর্ডটা সিলেক্ট করে দেবো। যেমন ফাইল, এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে জেপিজি নেব, ওই জেপিজি, এই যে ইউজ আর্টবোর্ড, এখন এক্সপোর্ট। ওকে, আরেকবারে যেগুলো আপনার আর্টবোর্ডের উপর থাকে সেগুলাই সেগুলাই সেভ হবে শুধু, এখানে আর্টবোর্ডের উপর কিচ্ছু নাই,
তার মানে যদি এক্সপোর্ট করি শুধুমাত্র একটা হোয়াইট একটা অংশ সেভ হবে, আর কিচ্ছু না। আর একবার দেখাই দিই সেভিং সিস্টেমটা। ফাইল, সেভ অ্যাজ, এখান থেকে যাওয়ার পরে একটা নাম দিয়ে দিবেন, দেওয়ার পরে আগে সোর্স ফাইলটাকে সেভ করে রাখবেন যেটা এডিটেবল। ওকে, এভাবে সেভ, এখানে সেভ দিলে সেভ হয়ে যাবে লোকেশন সিলেক্ট করে যে আপনি কোথায় সেভ করতে যাচ্ছেন। মনে করেন আমি ডাউনলোডের ভেতরে দিলাম, যে সেভ দিলাম, সেভ হয়ে যাবে। এরপরে ফাইল, এবার আমি জেপিজি সেভ করতেছি, ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, এখানে ওই নামটা, যে নামটা আগে সোর্স ফাইলে দিয়েছেন ওটাই চলে আসবে। পিএনজি থেকে যে জেপিজি করে দিলাম, জেপিজি করার পরে এখানে ইউজ আর্টবোর্ডে ক্লিক করে দেব, দিয়ে এক্সপোর্ট। ওকে, এক্সপোর্ট দেওয়ার পরে এরকম একটা অপশন আসবে, এখান থেকে এই যে 10 রাখলাম, 300 রাখলাম, কোনো চেঞ্জ করলাম না, ওকে দিলে সেভ হয়ে যাবে। এখন বুঝতে পারছেন সবাই? আচ্ছা শুনেন, আমার আমার কথা শুনেন। এরকম কোনো জিনিস বানায় আনতে পারবেন? হ্যাঁ, সেটার কথা তো বলছি। এই যে এখান থেকে ডিরেক্ট কপি করবেন, এখানে এনে পেস্ট করবেন, কন্ট্রোল ভি। কি ভবিষ্যতে? হোমওয়ার্ক, হোমওয়ার্ক। দেখেন, হোমওয়ার্ক করতে বলছিলাম, এই সরি, ড্র করতে বলছিলাম কিভাবে, এটাকে একটু অপাসিটি কমায় নি, কমাইছি? আচ্ছা, তারপর এটাকে করতে হবে লক, কন্ট্রোল টু দিয়ে লক করলাম। এবার পেন টুলে যান, যেখান থেকে ইচ্ছা শুরু হয়। সরি, স্ট্রোক কালার রাখি, ফিল কালার অফ। বোঝা যাচ্ছে না বলতে কি, ওটা আমি অপাসিটি কমাইছি কারণ যাতে আমার এই স্ট্রোকটা বোঝা যায়, এই কারণে আমি মূল। ও আচ্ছা আচ্ছা, তা আর্টবোর্ড থাকলেও তো আপনি দেখতে পাবেন না, কারণ এর তো ব্যাকগ্রাউন্ড আছে। তারপরে ঠিক আছে, আমি আর্টবোর্ড নিয়ে নিচ্ছি, আর্টবোর্ড ড্র করে দিচ্ছি এই বরাবর একটা। ওকে, তাহলে এই পাশের আর্টবোর্ডটা ডিলিট করে দিই। এবার ধরলাম ব্যাক স্পেস। কি এভাবে পারবেন না? আস্তে আস্তে। না না না, শোনেন, আপনারা এই হাতে ড্র করবেন শুধুমাত্র তার চোখটা বাদে। ওকে, হ্যাঁ, চোখ ড্র করার দরকার নাই, তাই বলছি। আউট এরিয়া, কান ঠান সব কিছু, বাট চোখটা বাদে। চোখ ড্র করাটা একটু সমস্যা, মানে সমস্যা বলতে ড্র করা সমস্যা না, এর কিছু ধর্মীয় ইয়ে আছে। প্রথম আউটার অংশটা এভাবে ড্র করে নেবেন। হ্যাঁ, ড্র করার পরে মনে করেন আমি এটাও শেষ করে দিই।
এইবার আমার এর ভেতরে এই যে চোখের যে উপরে যে অংশটা এইটা ড্র করতে হবে। তাহলে আবার এখান থেকে নেন। ওকে, এখন আমার কান ড্র করতে হবে মনে করেন, তাহলে আবার আলাদাভাবে নেন। হ্যাঁ, চোখের ওখানে ফিক্স থাকবে, ওটা আপনারা চেঞ্জ করার দরকার নেই। হ্যাঁ, আচ্ছা যা হোক, এখন দেখেন এইভাবে যখন ড্র করবেন, ড্র করার পর স্ক্রিনটাকে ছোট করে সবগুলো একবারে সিলেক্ট করবেন, করে এই যে নিচে নিয়ে আসলাম। আনার পরে এই হাতিটা এবার আনলক করেন, কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করে এটার অপাসিটি করে দেন 100 করার পরে দেখেন এই অংশ কোন কালার ছিল, আইড্রপার ধরেন এমন কালার ছিল। এই যে লাল অংশ এটা কোন কালার ছিল, আইড্রপার ধরেন ব্ল্যাক। এই যে কানের এই যেটুকু আঁকছে এটা কোন কালার ছিল, এই যে। এরকম ভাবে হাতিটা ড্র করতে পারবেন না এখন? হ্যাঁ অবশ্যই, কেন নয়। গ্রুপে ওখানে কাটতে দিতে ওই যে এআই যে সবসময় এআই থাকবে হচ্ছে এআই আছে না কেন সেখানে ডিজাইন সেলেকশন থেকে ডট এআই ওখানে ডট এআই নিজের লিখে দিতে হবে না, ও নিজেই লিখে নেবে। লেখা ছিল না স্যার, নাম লিখে ওয়ান লেখা ছিল। হ্যাঁ, তা ডট এআই তো আপনি যখন ও, সেভ sorry, করবেন sorry. তখন অটোমেটিক্যালি চলে আসবে। এক্সপোর্ট করতে হবে এক্সপোর্ট এই যে এক্সপোর্ট আছে আস্তে আস্তে সবাই দিকে একটু খেয়াল করেন, আমি আপনাদেরকে রাস্টার এবং ভেক্টরের কথা বলছিলাম, তাই না? রাস্টার আমি জুম করে দেখাইছিলাম না, পিক্সেল দেখা যাচ্ছিল, তাই না? এখন বলছিলাম যে ইলাস্ট্রেটর হচ্ছে একটা ভেক্টর গ্রাফিক সফটওয়্যার, তাই না? এখন দেখেন সেই হিসাবে তাহলে এটা একটা ভেক্টর হওয়ার কথা। এটাকে জুম করেন, কন্ট্রোল কালো কালার অন্য কালার দিই, এখনো জুম হচ্ছে। এটা কোনো পিক্সেল দেখা যাচ্ছে? এ আপনি সারাদিন জুম করলেও পিক্সেল দেখা যাবে না, কারণ এটা পিক্সেল দ্বারা গঠিতই না, এটা হচ্ছে পাথ। ওকে, এটা হচ্ছে পিক্সেল এবং পাথের মধ্যে পার্থক্য। এখন আপনারা ওই হাতিটাকে কপি করেন।